রাজ, তুমি আমায় বিয়ে করবে? তোমাকে না আমার অনেক ভালো লাগে। তোমার চোখের দিকে তাকালে না আমি না সব ভুলে যাই। মনে চায় তোমার সব সময় দেখতেই থাকি। মায়ের এমন কথা শুনে রাজ রীতিমতো নির্বাক হয়ে যায়। রাজ কি বলবে বুঝতেই পারছে না। রাজ কয়েক সেকেন্ড চুপ করে থাকে। এরপর রাজ অগ্নি দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে বলে, এই সব আজাইরা কথাবার্তা তোর মধ্যে আসে কোথা থেকে? তোর কানের নিচে এমন একটা থাপ্পড় দেবো সারা জীবন বিটিভির মতো ঝিরঝির করবি। রাজের কথা শুনে মায়া কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, ও ফুপি গো, দেখো আমার জামাই টুকু, তোমার ছেলে আমায় মেরেই ফেললো গো। এর মধ্যে আবার আম্মুকে কেন ডাকছিস? বারে, তুমি আমাকে এইভাবে মারবে আর আমি কিচ্ছু বলবো না? তোমার মনে কি একটু দয়া মায়া নাই? তোমার পিচ্ছি বউটাকে এইভাবে মারার কথা বলতে পারলে তুমি? মায়া, তুই এখনো ছোট। এইটুকু বয়সে তুই শুধু বিয়ে বিয়ে করিস কেন? তো কি করব? যদি অন্য কোনো মেয়ে তোমার দিকে নজর দেয় তখন কি হবে আমার? মায়ের কথা শুনে রাজ মায়াকে একটা থাপ্পড় দিয়ে নিজের রুমে চলে আসে। মায়ের বয়স সবেমাত্র 16 বছর। ছোট থেকেই মায়া লেখাপড়ায় অনেক ভালো থাকায় মায়াকে ভালো স্কুলে ভর্তি করায়। মায়া ক্লাস 9-এ পড়ে। সবার সাথে সবসময় শান্তশিষ্টভাবে কথা বলে। এই সমাজে বেশিরভাগই বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান আছে, কিন্তু রাজ তাদের থেকে একদম ভিন্ন। রাজ নিজের রুমে গিয়ে শুয়ে শুয়ে ফেসবুকিং করছে। এমনকি রাজ ফেসবুকে লেখালেখি করে, এটা যেন তার নিত্যদিনের সঙ্গী। অবসর সময়ে রাজ ফেসবুকে লেখালেখি করে পার করে দেয়। অবসর সময়ে রাজ ফেসবুকে লেখালেখি করে পার করে। আসুন রাজ লিখতে লিখতে তার পরিচয়টুকু দিয়ে দেই। এই গল্পের নায়ক রাজ মাহমুদ। বাসা কুষ্টিয়া জেলা খুলনা বিভাগ। রাজ দেখতে অনেক সুন্দর, সব মেয়েদের ক্রাশও বলা যায়। হাইট 5 ফিট 8 ইঞ্চি, গায়ের রং ফর্সা, ঠোঁট দুটো লাল। বেশিরভাগ মেয়ে রাজের ঠোঁট এবং চোখের উপর ক্রাশ খায়। রাজ তার বাবা মায়ের একমাত্র সন্তান। রাজের কোনো আপন বোন নেই। মায়া হলো রাজের মামাতো বোন। রাজ তাকে বোনের নজরে দেখলেও মায়া রাজকে ভাইয়ের নজরে দেখে না। মায়া রাজকে ভালোবাসে, কিন্তু রাজ চায় না নিজেদের মধ্যে সম্পর্কে গড়তে। এই জন্য রাজ বরাবরই মায়াকে ইগনোর করে আসছে। মায়া দেখতে ভালো না এমনটাও নয়, নাম যেমন মায়া, দেখতেও মায়াবী। মায়াকে দেখলে মনে হয় বিধাতা সব রূপ মায়ার মধ্যে প্রকাশিত করেছে। স্কুলের সব ছেলেদের ক্রাশ, কিন্তু মায়ার মনে আছে তো শুধু একজন, আর সে হলো রাজ মাহমুদ। রাজ লেখালেখি করছে এমন সময় দরজায় নক পড়ল। রাজ দরজা খুলেই দেখে মায়া দরজার সামনেই দাঁড়িয়ে আছে। রাজ মায়াকে দেখে জিজ্ঞেস করলো, কি রে, তুই এখন আমার রুমের সামনে কেন? ঘুম আসছে না তাই। তো আমি কি করব? তুমি জানো না, তোমাকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না। এই কথা বলেই মায়া রাজের রুমের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। মায়ার এমন কাণ্ড দেখে রাজ বলে, হেই, তোর লজ্জা শরম নেই? এত বড় একটা মেয়ে হয়ে অন্য একটা ছেলের রুমে এসেছিস? আল্লাহ কি তোর মধ্যে একটু জ্ঞান বুদ্ধি দেয়নি? কেন কেন? আমি তো তোমার রুমে এসেছি, এখানে আবার অন্য ছেলে কোথা থেকে আসলো শুনি? রাজ ভালো করে জানে একে বুঝিয়ে কোনো লাভ নেই। এরপর রাজ আবারও ফেসবুকে লেখালেখিতে মনোযোগ দেয়। মায়া রাজের পাশে বসে রাজের মুখের দিকে তাকিয়ে আছে। রাজের মায়াবী চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মায়া। কিছু সময় পর মায়া রাজের হাঁটুর উপরে মাথা রেখে ঘুমিয়ে যায়। এরপর রাজ মায়াকে বিছানায় শুইয়ে দিয়ে সোফায় ঘুমোতে যায়। মাঝরাতে বুকের উপরে ভারী কিছু অনুভব করে। রাজ ঘুম ঘুম চোখে চোখ মেলে দেখে মায়া রাজকে জড়িয়ে ধরে ছোট্ট বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় মায়াকে দেখতে একদম পুতুলের মতো লাগছে। কেউ না চাইতেই মায়ের প্রেমে পড়ে যাবে। ছোট্ট বাচ্চাদের মতো মায়ের কাজ দেখে রাজ মাঝে মাঝে অনেক বিরক্ত ফিল করে, আবার মাঝে মাঝে নিজের কাছেও ভালো লাগে। রাজের রুমে জানালা খোলা থাকায় বাইরে থেকে মৃদু মৃদু হাওয়া এসে মায়ের চুলগুলো বারবার রাজের মুখের উপর এসে পড়ছে। রাজ একটু নড়তেই মায়া আরো শক্ত করে রাজকে জড়িয়ে ধরে, কিন্তু রাজে প্রচুর রাগ হচ্ছে, কারণ মায়া রাজকে ভালোবাসলেও রাজ চায় না নিজেদের মধ্যে সম্পর্ক করতে। কিছু সময় পর রাজ মায়াকে বিছানায় শুইয়ে দিয়ে পাশের রুমে গিয়ে দরজা বন্ধ না করেই ঘুমিয়ে যায়।
বাড়িটা অনেক বড়, যার ফলে রুমের অভাব নেই। রাজ ফজরে নামাজ পড়ে আবারও ঘুমিয়ে যায়। মায়া রাজকে দেখতে না পেয়ে সোজা রাজের আম্মুকে জিজ্ঞেস করে, ও ফুপি, ও ফুপি, কোথায় তোমার ছেলে? কেন, ওরে দিয়ে তোর আবার কি কাজ? দেখ, হয়তো পাশের রুমে আছে। আমার লক্ষ্মী ফুপি। এই বলে মায়া পাশের রুমে রাজের কাছে চলে যায়। গিয়ে দেখে রাজ ঘুমিয়ে আছে। তখন মায়া ফিসফিস করে বলে, চান্দু, তুমি আমাকে তোমার রুমে রেখে এসে ঘুমাচ্ছ আরাম করে? তোমার আরামের ঘুম যদি হারাম না করেছি তাহলে আমার নামও মায়া না। মায়া রাজের উপরে পড়বে, ঠিক সেই মুহূর্তে রাজ একটু সাইড হয়ে যায়, যার কারণে মায়া রাজের পাশেই পড়ে। কিছু পড়ার শব্দ শুনে রাজ জোরে জোরে বলতে থাকে, ও মা গো, ভূত ভূত, আমাকে বাঁচাও। রাজের কথা শুনে মায়া রাজের উপরে উঠে বসে বলতে থাকে, ওই বেটা বজ্জাত পোলা, ভূত ভূত না করে বউ বউ করতে পারিস না? এই চুপ, তোরে কে কইছে এই রুমে আসতে? আর তোরে আমি বিয়ে করব কেন? আমি তো বিয়ে করব সুন্দরী একটা মেয়েকে। তোকে বিয়ে করে এত তাড়াতাড়ি জাহান্নাম দেখার কোনো ইচ্ছে নাই। কি তার মানে আমি? মায়া রাগলে দেখতে আরও সুন্দর লাগে, যার কারণে রাজ সবসময় মাকে রাগানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইগো দেখায়। বলে, আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসতে আসতে তুই এই রুমটা সুন্দর করে গুছিয়ে দে। রাজ কথাটা বলেই টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। মায়া রাজের এমন কথা শুনে রাগে গজগজ করতে করতে বলে, বেটা বজ্জাত পোলা, আমাকে একটু আদর করবে তা না, সে আমাকে হুকুম করছে, মনে হয় আমি ওর বিয়ে করাবো। খাটাস কোথাকার। রাগে ফুঁসতে ফুঁসতে মায়ের রুম গোছাতে থাকে আর মনে মনে রাজের 14 গোষ্ঠী উদ্ধার করছে। কিছুক্ষণ পর রাজ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে মায়া ফুল ঝাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মায়ের এমন রাগান্বিত লুক দেখে আর বুঝতে বাকি নেই, রাজ ভালো করেই জানে মায়ের রাগ ভাঙাতে হলেই কি করতে হবে। রাজ আয়নার সামনে দাঁড়িয়ে মাথার চুল ঠিক করছে আর আয়নায় দেখছে মায়া কি করছে। রাজ অবস্থা সামাল দেওয়ার জন্য আচমকাই চোখ ধরে বলে, আমার চোখে কি পড়েছে? অনেক জ্বালা করছে। রাজের কথা শুনে মায়া দৌড়ে রাজের কাছে গিয়ে বলে, কি হয়েছে দেখি, তুমি হাতটা সরাও। এরপর মায়া নিজের ওড়নার কিছু অংশ মুখে নিয়ে গরম করে রাজের চোখে চেপে ধরে। রাজ মায়ার দিকে তাকিয়ে দেখে মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। রাজ চোখ থেকে ওড়নাটা সরাতেই মায়া রাজকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, কেন, তুমি নিজে খেয়াল রাখো না? তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে বলতে পারো? তোর কি হবে মানে? কি বলছিস এসব তুই? দেখ মায়া, তুই এখনো ছোট, আর তোর পাগলামি দেখিয়ে সবার মন জয় করতে পারলেও অন্তত আমি কখনো তোর পাগলামিকে প্রশ্রয় দেইনি, আর কখনো দেবও না। এরপর মায়া রুম থেকে বেরিয়ে সোজা নিজের রুমে চলে যায়। মায়া রুমের দরজা বন্ধ করে রুমের মধ্যে বসে বসে কান্না করতে করতে বলে, তুমি কেন বুঝো না আমি তোমায় কতটা ভালোবাসি? আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য এত কিছু করি, তবুও কেন তুমি বুঝো না বলো? আমি একটা দিন তোমার পরশ না পেলে আমার কেন জানি মনে হয় এই বুঝি তোমায় হারিয়ে ফেললাম আমি। এই মায়া শুধু রাজের বউ হবে, আর কারো না। কিছু সময় পর মায়া ফ্রেশ হয়ে নিচে আসে। রাজের আম্মু তাদের জন্য নাস্তা রেডি করেছে। মায়ের চোখ দেখে রাজের আম্মু মায়াকে জিজ্ঞেস করে, মায়া, তোর চোখে কি হয়েছে? তোর চোখ লাল কেন? কিছু না ফুপি, রুম গোছাতে গিয়ে চোখে কিছু পড়েছে হয়তো। মায়ের কথা শুনে রাজ কিছুটা থমকে যায়, কারণ রাজ খুব ভালো করেই জানে মায়া কান্না করার ফলেই চোখ লাল হয়ে গেছে। আজ নাস্তার টেবিলে বসে মায়া বাড়তি একটাও কথা বলেনি। মায়াকে সান্ত্বনা দিতে রাজ বলে, আচ্ছা, তুই নাস্তা শেষ করে নে, আমি কলেজ যাওয়ার পথে তোকে নামিয়ে দিয়ে যাব। এরপর রাজ মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। সময় অতিবাহিত হতে থাকে, কিন্তু মায়া নিচে আসে না। রাজ সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাবে, ঠিক সেই মুহূর্তে মায়া সিঁড়ি বেয়ে নিচের দিকে অগ্রসর হয়। কালো শাড়ি, কপালে কালো টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক, দেখতে যেন এক ফুটন্ত গোলাপ। যে কেউ এক দেখাতেই মায়ার প্রেমে পড়ে যাবে। মায়ার নিচে আসতেই রাজ মায়াকে বলে, এত সুন্দর করে সাজতে কে বলেছে তোকে? রাজের কথার প্রত্যুত্তরে মায়া কিছুই বলে না। আগে আগেই মায়া রাজের গাড়ির কাছে গিয়ে দাঁড়ায়। রাজ বাইক স্টার্ট করলে মায়া গাড়ির পেছনে উঠে বসে। রাজ ড্রাইভ করছে, মায়া একটা কথাও বলছে না। রাজ বুঝতে পারছে মায়া কেন এত রেগে আছে।
কলেজে যাওয়ার থেকে একটু দূরে একটা পার্ক আছে। রাজ মায়াকে নিয়ে সেই পার্কে চলে যায়। রাজ জানে ফুচকা দেখলেই সব রাগ নিমেষেই দূর হয়ে যাবে। মায়া রাজের হাত ধরে ফুচকার দোকানে চলে যায়। তখন মায়া বলে, মামা ঝাল বেশি দিয়ে একটা ফুচকা দেন। আচ্ছা মামনি, আপনি স্যারের নিয়া ওইখানের বহেন। ফুচকাওয়ালা মামা চেয়ার দেখিয়ে দেয়। মায়া রাজের হাত ধরে চেয়ারে বসায়। মায়াও রাজের সামনে বসে। কিছু সময় পর ফুচকাওয়ালা মামা এসে এক প্লেট ফুচকা ধরিয়ে দেয়। তাদের পাশে অনেক প্রেমিক যুগলদের হৃদয় ছোঁয়া ভালোবাসার সুমধুর গুঞ্জন। কথায় আছে না, একে তো নাচনে বুড়ি, তার উপর ঢোলের বাড়ি। বিষয়টা মায়ের কাছে তো জমে ক্ষীর। রাজ এমনিতেও বেশি ঝাল পছন্দ করে না। রাজকে মায়া অনেকবার খাইয়ে দিতে চাইলেও রাজ ফুচকা খায়নি। মায়ের জোরাজুরিতে রাজ রাজি হয়। রাজ নিজের হাতে খেতে চাইলে মায়া না করে, কারণ মায়া রাজকে খাইয়ে দেবে। 2টা ফুচকা খাইয়ে দেয়, ঝালটা অনেক বেশি, যার ফলে রাজের চোখ লাল হয়ে গেছে। ক্রমশই ঝালের মাত্রাটা বেড়েই চলছে। রাজের অবস্থা বেগতিক দেখে মায়া ফুচকাওয়ালা মামাকে বলে, মামা পানি দেন। পানি তো নাইগা মামনি। তাহলে এখন কি করি আমি? রাজ ছটফট করছে। মায়া কিছু না ভেবেই রাজের ঠোঁটের সাথে মায়ের ঠোঁট মিলিয়ে দেয়। দুজনেই চোখ বন্ধ করে নেয়। কিছু সময় পর রাজ বুঝতে পারে অতিরিক্ত ঝাল খাওয়াই রাজের মধ্যে সাধারণ জ্ঞান ছিল না, আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে মায়া নিজের স্বার্থ হাসিল করে নিল। তুই এটা কি করলি? আমি আবার কি করলাম? আমি কি বলছি তুই বুঝতে পারছিস না? রাজের কথা মায়া কোনো কথা বলে না, শুধু রাজের দিকেই তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, এই জন্যই তো বলি তোমার ঠোঁটের উপর মেয়েদের এত আকর্ষণ কেন। এই ঠোঁটে যে এত পরিমাণ ভিটামিন প্রেম আছে, আগে তো জানা ছিল না। তবে আমার ভালোই হলো, আমিও আবার ইদানিং প্রেম রোগে আক্রান্ত হয়ে একটু শুকিয়ে গেছি, বুঝলা? তো যাই হোক, এখন আর টেনশন নেই, কারণ আমার রোগের ঔষধ তো ঘরেই আছে। মায়ের উল্টাপাল্টা কথা শুনেই রাজের মেজাজ আরো বিগড়ে যায়। রাজ মায়াকে 2টা থাপ্পড় দিয়ে বলে, দেখ মায়া, তোর পাগলামি বন্ধ কর, আর নয়তো এর পরিণাম অনেক খারাপ হবে। মা কিছু বলতে যাবে তার আগে রাজ কিছু না শুনেই সজোরে মায়ের গালে আরও একটা থাপ্পড় মারে। যেহেতু সকাল টাইম, তাই পার্কে বেশি মানুষের আনাগোনা নেই বললেই চলে। আকাশটাও আজ গম্ভীর। হয়তো আকাশের বুকে জমে থাকা কষ্টগুলো মুষলধারায় বৃষ্টি হয়ে ঝরে পড়বে। মেঘের আনাগোনা দেখে সবাই সবার নিজ গন্তব্যে ছুটে চলেছে। মায়া ঠায় হয়ে দাঁড়িয়ে আছে রাজের পাশে। রাজ অনেকবার বলেছে গাড়িতে উঠে বসতে, মায়া রাজের কথা শুনেনি। মায়াকে রেখে যেতেও পারছে না রাজ। প্রচণ্ড গতিতে বিদ্যুৎ চমকানোর ফলে মায়া ভয় পেয়ে রাজকে জড়িয়ে ধরে। রাজও তাকে বুকের মাঝে আগলে নেয়। রাজ মায়াকে শক্ত করে ধরার ফলে মায়ের মনের মধ্যে এক ভূমিকম্পের সৃষ্টি হয়ে যায়। এর আগেও মায়া রাজকে অনেকবার জড়িয়ে ধরেছে, কিন্তু এমনটা কখনো অনুভব করেনি মায়া। মায়া রাজের বুকে মাথা লুকিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। রাজ এটা বুঝতে পেরে মায়াকে ছাড়িয়ে হাত ধরে বাইকের কাছে চলে যায়। মায়া ভদ্র মেয়ের মতো একটা কথাও বলেনি। রাজ বাইকে উঠলে মায়াও রাজের পিছনে উঠে বসে। মায়ের মাথার চুল দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। বৃষ্টির পানিতে ভিজে আছে পুরো শরীর। তার উপর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে মৃদু মৃদু হাওয়ার সাথে। রাজ বুঝতে পেরে বাইক সাইড করে দাঁড়ায়। রাজের গায়ে থাকা ব্লেজারটি মায়ের শরীরে জড়িয়ে দিয়ে বলে, কিরে, কিছুক্ষণ আগেও তো চটাং চটাং করে কথা বলছিলি, এখন বল। মায়া কিছু না বলে সোজা উপরে নিজের রুমের দিকে অগ্রসর হতে থাকে। তখন আবার রাজ মায়ের হাত ধরে একটা টান দেয়। মায়া টাল সামলাতে না পেরে রাজের বুকে এসে পড়ে। মায়া রাজের মাকে দেখে নাকা কান্না করে বলে, ও ফুপু, তোমার ছেলে ভালো না, প্রতিদিন আমার বকা দেয়, মারে। আজ দেখো আমার মেরেছে, আমি আর থাকবো না এই বাড়িতে। দেখ মায়া, তোর ন্যাকা কান্না বন্ধ কর, নয়তো তোকে আমি... মা, তুমি জানো না ও কি করেছে? তুই চুপ কর মায়া, লক্ষ্মী মেয়ে। ও কিছু করতেই পারে না, আর তুই শুধু শুধু ওর সাথে এমন ব্যবহার করিস কেন? রাজের বোঝা হয়ে গেছে এখন কিছু বলে শুধু শুধু সময় নষ্ট হবে। এই ভেবে রাজ সোজা নিজের রুমে চলে যায়। রাজ চলে যেতেই মায়া রাজের মাকে ধরে কান্না শুরু করে দেয়। মায়া রাজের মায়ের কাছে অনেক লক্ষ্মী একটা মেয়ে। মায়া ছোট থেকেই রাজকে ভালোবেসে আসছে, এই কথা রাজের মাও জানে।
রাজের মা চায় মায়াকে এই বাড়িতে সারা জীবনের জন্য রেখে দিতে, কিন্তু রাজ মায়াকে একদমই সহ্য করতে পারে না। মায়া ন্যাকা কান্না দেখে রাজের মেজাজ আরও গরম হচ্ছে। রাজ কাউকে কিছু না বলে সোজা উপরে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে রাজ ভেজা জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে আসে। কিছু সময় পর রাজ আবার ফেসবুক লগ ইন করে নিউজ ফিড ঘোরাঘুরি করছে। ঠিক সেই মুহূর্তে মায়া রাজের রুমে এসে বলে, আমার জামাইটা কি করে দেখি দেখি। এই, তোর কি আর লজ্জা হবে না? আমি তোর ভাই লাগি, তুই শুধু আমাকে জামাই জামাই বলিস কেন? ও মা, তুমি তো আমার জামাই হও, তাহলে তোমাকে কি দুলাভাই বলে ডাকবো? মায়া, অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা, আর বাড়াবাড়ি করবো না, এবার আমার একটু জড়িয়ে ধরো না। আমার না অনেক ইচ্ছে তোমার বুকে মাথা রেখে সারা জীবন কাটিয়ে দেব, কিন্তু তুমি আমার ইচ্ছেটা পূরণই করো না। এই বলে মায়া রাজকে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। রাজ কথা বলতেই পারছে না। কয়েক মিনিট পর মায়া রাজকে ছেড়ে দিয়ে বলে, সকালে তোমার ঠোঁটের মাঝে আমি হারিয়ে গিয়েছিলাম, শুধু মন বলছিল আবার কখন তোমার ওই মিষ্টি ঠোঁটের পরশ নেব আমি। এখন যা নিয়েছি অনায়াসে 2 দিন চলে যাবে। এই 2 দিন তুমি একটু রেস্ট নাও, আমি আবার আসবো তোমার ঠোঁটকে টর্চার করতে। হেই, থাম তুই। না, আমার সময় নেই, পরে আসবো নে। রাজ রাগে গজগজ করতে করতে নিচে চলে গিয়ে ওর মাকে বলে, মা, ওকে এই বাড়ি থেকে বের করবে, না আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব? কোনটা? কেন রে মায়া, আবার কি করেছে? কি করে নাই সেটা বলো। আরে বাবা, কি করেছে সেটা তো বল। সে আমার... রাজ কথাটা বলতে গিয়েও আর বলতে পারল না। সে তোকে কি করেছে বল। না মা, কিছু না। শুধু শুধু তুই ওর সাথে এমন করিস? শুধু শুধু না মা, আমি জানি ও আমার সাথে কি করে। আমার ঠোঁটের 12টা বাজিয়ে দিচ্ছে তোমার ওই ভাইয়ের মেয়ে। কি বীজ বীজ বলছিস তুই? ও কিছু না মা, তুমি বুঝবে না। আমি রুমে গেলাম, আমার জন্য 1 কাপ কফি দিও মা। আচ্ছা তুই রুমে যা, আমি মায়াকে দিয়ে কফি পাঠিয়ে দিচ্ছি। না মা, তুমি বানাও, আমি কফি নিয়ে যাচ্ছি। তাও ওর কথা আমার সামনে বলবা না। এই কথা বলে রাজের ড্রয়িং রুমে এসে বসে। কিছু সময় পর রাজের মা কফি নিয়ে আসে। রাজ সোফায় বসে বসে কফি খাচ্ছে আর ফেসবুকিং করছে। এমন সময় আবারও মায়া এসে রাজের পাশে বসে বলে, ও ফুপু, আমাকে 1 কাপ কফি দাও তো। এই, তোর হাত নাই? তুই নিজে করতে পারিস না? আমি কি তোমাকে বলেছি নাকি? আমি তো আমার ফুপিকে বলেছি, তোমার কি? ওই, তোর ফুপু আমার মা হয়। তো কি হয়েছে, আর কিছুদিন পর আমারও মা হবে, মানে শাশুড়ি মা। মায়া, ইদানিং তুই অনেক বাড়াবাড়ি করছিস। কাল তুই এই বাড়ি থেকে চলে যাবি। আমি আর যেন তোকে না দেখি আমার বাড়িতে, কথাটা মনে থাকে যেন। যত সব। রাজ কথাটা বলেই নিজের রুমে চলে যায়। মায়ের হৃদয়ে লেগেছে রাজের বলার প্রতিটা কথা। মায়াও নিজের রুমে চলে যায় আর মনে মনে বলে, আমি কি এমন চেয়েছি তোমার কাছে? আমি তো শুধু তোমায় ভালোবেসেছি। আমি শুধু স্বপ্ন দেখেছি তোমার বউ হব। আমি যখন থাকবো না, তখন তুমি আমার ভালোবাসাকে অনুভব করবে আর আমায় পাগলের মতো খুঁজবে। সেদিন আমি তোমার সামনেও আসবো না, দেখে নিও। পরদিন সকালে উঠে মায়া কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যায়। আজ রাজ শান্তি মতো ঘুমিয়ে আছে। আজ রাজকে বিরক্ত করার মতো কেউ নাই। বেলা 11টায় রাজের ঘুম ভাঙে। রাজ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসে নাস্তার টেবিলে। এসে দেখে রাজের মা সোফায় বসে আছে। তখন রাজ বলে, আজ কত বেলা হয়ে গেছে, জলদি নাস্তা দাও মা। টেবিলে সব রাখা আছে, নিয়ে খা। মা, আজ তোমার কি হয়েছে? এমন করছো কেন? বাবা বকা দিয়েছে নাকি? আলতু ফালতু কথা বলবি না তুই। লে হালুয়া, আমি আবার কি আলতু ফালতু কথা বললাম? এরপর রাজ নাস্তা করে বাসা থেকে বেরিয়ে পড়ে। এভাবেই চলে যায় 10 দিন। হঠাৎ রাজের মনে পড়ল মায়ের কথা। রাজ ওর মাকে জিজ্ঞেস করতেই রাজের মা কোনো কথাই বলে না। রাজ আবারও জিজ্ঞেস করে, মা, কি হয়েছে তোমার? বেশ কিছুদিন ধরে মায়াকেও দেখতে পাচ্ছি না। মায়া কোথায় মা? জানি না। এই কথা বলেই রাজের মা সোফা থেকে উঠে চলে যায়। রাজ বুঝতে পারে আজ কিছু একটা হয়েছে। মায়া, মায়া, এই মায়া। মায়া আফা তো চইলা গেছে ভাইজান, আর যাওনের সময় আমার একখান সিডি দিয়া গেছে আর কইছে আপনারে দিতে। খালাম্মা কত কইল, তাও আফা কথা শুনলো না। এই নিয়ে খালাম্মা মন খারাপ করেছে। রাজ খাবার টেবিল থেকে উঠে কাজের বুয়া সকিনার হাত থেকে চিঠিটা নিয়ে পড়ে। রাজ, আমি তোমায় অনেক বিরক্ত করি, তাই না? কি করব বলো? আমি যে তোমায় ছাড়া থাকতে পারি না। তোমাকে
আমাকে তোমার বউ হিসেবে আমার ফুপু অর্থাৎ তোমার মা আমায় এই বাড়ি নিয়ে এসেছিল। তুমি হয়তো সেটা জানতে না। আমি জানি আমার প্রতি তোমার কোনো ফিলিংস নেই, এই জন্য তুমি আমার সাথে এমন আচরণ করো। তুমি বিশ্বাস করো, কাল যখন তুমি আমায় কথাগুলো বলছিলে, আমার মনে চাইছিল আমি নিজেকে শেষ করে দিই, কিন্তু আমি তা করিনি। কেন জানো? আমরা হলাম আল্লাহর সৃষ্টির সেরা জীব। আল্লাহ আমাদেরকে নিজ হাতে তৈরি করে এই দুনিয়ায় পাঠিয়েছেন। আত্মহত্যা করা মহাপাপ, এই জন্য আমি তা করতে পারিনি। যাকে সেসব কথা বাদ দাও, আমি চলে যাচ্ছি। পারলে ক্ষমা করে দিও আমায়। তুমি চাইলেও হয়তো আর আমাদের দেখা হবে না। আমি কানাডায় চলে যাচ্ছি। আমার চিঠি যখন তুমি পড়বে, তখন আমি হয়তো অনেক দূরে চলে গিয়েছি। কথা দিলাম আর কখনো আমি তোমার সামনে আসবো না। ভালো কাউকে জীবন সাথী করে নিও। দোয়া করি আল্লাহর কাছে তুমি ভালো থেকো। চিঠিটা পড়েই রাজ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে মায়ের বাসায়। সেখানে গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করলো, মামা, আরিফ চৌধুরী ও তার পরিবার কোথায়? মামা, ওরা তো 10 দিন আগে কানাডায় চলে গেছে। ওরা কোথায় আছে সেটা কি কিছু বলেছে? না মামা, হেরা তো আমার কিছু কয় নাই, কই যাইবো কই থাকবো। এরপর রাজ সেখান থেকে নিজের বাসায় চলে আসে। রাজ এসে দেখে রাজের মা ড্রয়িং রুমে বসে আছে। রাজকে দেখে রাজের মা বলে, এখন তো আর তোকে জ্বালানোর মতো কেউ নাই, তুই এখন থেকে আরামে ঘুমোতে পারবি। আজ তো তোর আনন্দের দিন, যা রুমে গিয়ে আনন্দ কর। মা, তুমি বিশ্বাস করো আমি সেভাবে বলতে চাইনি। তুমি মায়াকে আবার এই বাসায় নিয়ে আসো মা। সে আর কখনো আসবে না। মায়া নিজের মতো করে জীবন সাজাতে চায়, তাকে তার মতো থাকতে দে, তুই তোর মতো থাক। রাজ এখন মায়ের ভালোবাসা বুঝতে পারছে, মিস করছে মায়ের সেই পাগলামিগুলোকে। রাজ এখন প্রতি রাতেই মায়াকে অনুভব করে মায়ের বাচ্চামি কথাগুলোকে। রাজ ইদানিং মন মরা হয়ে বসে থাকে, বাইরেও তেমন যায় না কাজ ছাড়া। মায়ের চলে যাওয়া রাজের কাছে কেমন যেন এক শূন্যতা বিরাজ করে। মায়ের ভালোবাসা এখন রাজকে গ্রাস করে বসেছে। রাজের চোখে সবসময় মায়ের সেই পাগলামিগুলো ভেসে আসে। রাজ অনেকবার চেষ্টা করেছে মায়ের সাথে যোগাযোগ করার, কিন্তু রাজ বারবার ফিরে এসেছে। এক পর্যায়ে রাজ নিজের রুমে বসে কান্না করতে করতে বলে, মায়া প্লিজ, তুমি আরেকটা বার এই রাজের কাছে ফিরে এসো। আমি কথা দিচ্ছি আর তোমাকে কষ্ট দেবো না। মায়া প্লিজ, প্লিজ, আমি তোমাকে অনেক মিস করছি মায়া, অনেক মিস করছি। এখন কান্না করছিস কেন? মেয়েটা তোকে পাগলের মতো ভালোবাসতো, আর তুই সেই ভালোবাসাকে পায়ে ঠেলে দূরে সরিয়ে দিয়েছিস। এখন কেন তার জন্য পাগলামি করিস তুই? মা গো, আমি তোমার পায়ে ধরি, তুমি আমার মায়াকে আমার কাছে এনে দাও মা। আমি মায়াকে ছাড়া থাকতে পারবো না মা। কান্না কর, কান্না ছাড়া আর কি আছে তোর? মেয়েটা সবসময় বাড়ি মাথায় করে রাখতো, আজ 2টা বছর হয়ে গেল, তার কোনো খোঁজ নেই। মা, তুমি বিশ্বাস করো আমি বুঝতে পারিনি। ও না থাকলে আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব মা। আমি মায়াকে চাই মা, তুমি মায়াকে এনে দাও মা। তুই শান্ত হ বাবা, আমি দেখছি। রাজ নিজের রুমে এইভাবে কান্না করতে থাকে। রাজের মা চলে যায়। পরদিন রাজ কলেজে যাওয়ার জন্য বের হয়। বাইকে উঠতে মায়ের কথা মনে পড়ে যায়। বাইক নিয়ে বের হওয়ার সময় মায়ের প্রায় দিনই রাজের বাইকের পেছনে উঠে বসতো আর কত কথা শোনাতো রাজ মায়াকে। মন খারাপ করে রাজ বাইক নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কলেজে গিয়ে 2টা ক্লাস করে আবারও বাসায় চলে আসবে। মায়ের কথা ভাবতে ভাবতে আনমনা হয়ে বাইক চালানোর সময় পেছন থেকে একটা ট্রাক এসে রাজকে ধাক্কা দিয়ে চলে যায়। এরপর রাজকে হসপিটালে নিয়ে যায়। সেখানকার ডাক্তার রাজকে দেখে বলে, দেখুন, রোগীর অবস্থা ভালো না। আমরা আমাদের মতো চেষ্টা করেছি, তবে ওর যা অবস্থা। রোগী শুধু মায়ার নাম বলছিল। মায়াটাকে? ডাক্তার, মায়া আমার ভাইয়ের মেয়ে। আজ থেকে 2 বছর আগে তারা কানাডায় চলে যায়। যদি আপনার ছেলের ভালো দেখতে চান তাহলে মায়াকে নিয়ে আসুন। এমন অনেক রোগী দেখেছি যাকে চাই। তাকে রোগীর কাছে নিয়ে আসলে রোগী সুস্থ হয়ে উঠতে সময় লাগে না। রোগীর সবথেকে বড় মেডিসিন হলো ভালোবাসা। ভালোবাসার মানুষ পাশে থাকলে বড় বড় বাধাকে কাটিয়ে উঠতে পারে। এরপর রাজের মা কী করবে বুঝতেই পারছে না। অনেক কষ্টে রাজের মা মায়ের ফোন নাম্বার ম্যানেজ করে মায়াকে ফোন দেয়। ফোনের ওপাশ থেকে মায়া ফোন রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? ফোনের এপাশ থেকে শুধু কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে মায়া। তবুও মায়া আবারও বলে, হ্যালো, কে বলছেন আপনি? মায়া?
মায়া কথাটা শুনতেই আর বুঝতে বাকি নেই কে কথা বলছে। মায়া চটজলদি শোয়া থেকে উঠে বসে, বলে, ফুপি কি হয়েছে তোমার? তুমি কান্না কেন করছো? মায়া মা, রাজ হসপিটালে ভর্তি। ফুপি কি হয়েছে রাজের? বলো না ফুপি, রাজের কি হয়েছে? তুমি চুপ করে থেকো না ফুপি, প্লিজ। রাজ বাইক অ্যাক্সিডেন্ট করেছে। রাজ শুধু তোর কথা বলছে। তুই একটাবার আয় না মা। আমি তোর কাছে কয়েকটা দিন ভিক্ষা চাইছি, তুই না করিস না। ছি ছি, কি বলছো ফুপি তুমি? আমি আজকেই আসছি ফুপি, তুমি বলো না আমার রাজ কেমন আছে? ওর কিছু হবে না তো ফুপি? আমি জানি না রে মা, তুই জলদি দেশে আয় মা। ওদিকে মায়া রাজের অ্যাক্সিডেন্টের কথা শুনে কান্না করতে থাকে। সাথে সাথে ইমার্জেন্সি টিকিট নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। দীর্ঘ 12 ঘন্টার পর বিমান এসে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করে। মায়া ইমিগ্রেশন পার হয়ে সোজা হসপিটালে চলে যায়। রাজের মা আগে হসপিটালের ঠিকানা বলে দিয়েছিল। মায়া এসেই রাজের হাত বুকে জড়িয়ে নিয়ে কান্না করতে থাকে। মায়ের এমন অদ্ভুত আচরণ দেখে সবার চোখে পানি চলে আসে। হায় রে ভালোবাসা! 1000 মাইল দূর থেকেও ভালোবাসার মানুষটি অসুস্থতার কথা শুনে ছুটে এসেছে। মায়ের সেবা যত্নে আল্লাহর অশেষ রহমতে রাজ কিছুটা সুস্থ। চোখ খুলেই রাজ মায়াকে সামনে দেখে বুকে জড়িয়ে নিয়ে কান্না করতে করতে বলে, হ্যাঁ পাগলি, তুই জানিস না তোর রাজ তোকে ছাড়া এক মুহূর্তও চলতে পারে না? তাহলে কেন তুই আমাকে এইভাবে কষ্ট দিবি বল? তুমিই তো আমায় বলেছিলে তুমি আমার ভালোবাসো না, তাহলে কেন তুমি কষ্ট পাবে? তোর ভালোবাসা আমি প্রথমে উপলব্ধি করতে পারি নাই রে পাগলি। তুই চলে যাওয়ার পর আমি বুঝতে পারছি আমার জন্য তো কি ছিলি তুই। বল পাগলি, তুই আমাকে ছেড়ে আর কোথাও যাবি না? বল মায়া, বল। আমার পাগল, আমি তোমায় ছেড়ে আর কোথাও যাবো না, কথা দিলাম। মায়ের আজকে বুকে জড়িয়ে নিয়ে কান্না করতে থাকে। আহা, কি ভালোবাসা! ভালোবাসা মানে না কোনো জাত ধর্ম, মানে না বড় ছোট। মায়া রাজের পাশে থেকে সুস্থ করে তুলে 15 দিন হসপিটালে মায়া রাজের পাশে ছিল। রাজ মায়াকে একটিবারের জন্য চোখের আড়াল হতে দেয়নি। 15 দিন পর আজ রাজকে বাসায় আনা হয়। মায়া রাজের সামনে বসে আছে। রাজ মনে মনে ভাবে 2 বছর আগে সে ছোট্ট মায়া আজ কত বড় হয়ে গেছে। এখন মায়া আর আগের মতো পাগলামি করে না। এখন বুঝতে শিখেছে ভালোবাসা কি। এখন বুঝতে শিখেছে প্রিয় মানুষ কি। আগের মতো আর চাঞ্চল্য নেই। মায়া সবসময় রাজের পাশে পাশে থাকে। রাজ মিস করে আগের সেই মায়াকে, যে মায়া প্রতি রাতে রাজের বুকে ঘুমানোর জন্য বায়না ধরত। রাজ এখন সেগুলোকেই অনেক মিস করে। মায়ের ছোট ছোট আবদারগুলো রাজকে এখন প্রতিনিয়ত কাঁদায়। রাজ অসুস্থতার কারণে মায়া এতদিন রাজের পাশে ছিল, এখনও আছে, তবে আগে সে ছোট্ট মায়া আর নেই। ডাক্তারের কথা মতো মায়া রাজের সাথে একটু ভালোবাসা দেখিয়েছে। রাজ কিছুটা বুঝতে পেরে মায়াকে জিজ্ঞেস করে, মায়া, তুই ইদানিং আমাকে অনেক ইগনোর করছিস কেন? আমি কেন আপনার ইগনোর করব? আর তাছাড়া আমি তো আর আপনার তেমন কেউ না, আমি ইগনোর করলেও তো আপনার কিছু যায় আসে না। মায়া, তুই আমার সাথে এমন করে কথা বলছিস কেন? তুই বিশ্বাস কর, আমি আর নিতে পারছি না তোর অবহেলা। কথাটা বলেই মায়া নিজের রুমে চলে যায়। রাজ মন খারাপ করে বসে থাকে। মায়া কেন এমন করছে তা রাজের অজানা। রাজ ব্যালকনিতে গিয়ে আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ রাজের ফোনটা বেজে ওঠে। রাজ ফোনের স্ক্রিন না দেখেই ফোনটা রিসিভ করে। ফোনের ওপাশ থেকে মেইলি কণ্ঠ ভেসে আসে। হ্যালো মিস্টার রাজ মাহমুদ, আমি তোমাকে বলেছিলাম আমার ভালোবাসাকে অপমান করে তুমি অনেক বড় ভুল করবে, তার মাসুল তোমার সুখের বিনিময় দিতে হবে। অধরা, তুমি? ইয়েস, আই এম অথরা। আমার কি অপরাধ ছিল বলতে পারো? আমার অপরাধ তোমাকে পাগলের মতো করে ভালোবাসা। আমার অপরাধ তোমাকে আপন করে নেয়ার আসার পথ চেয়ে বসে থাকা। অধরা, আমি তোমাকে জাস্ট আমার ভালো ফ্রেন্ড মনে করি, আর ভালোবাসার কথা বাদই দিলাম। ওকে, আমিও দেখব তুমি মায়ার সাথে কি করে সুখে সংসার করো মিস্টার রাজ মাহমুদ। তার মানে তুমি? ইয়েস, আমি যখন তোমাকে পাবো না, তোমাকেও কারো হতে দেব না। দিস ইজ মাই চ্যালেঞ্জ। তুমি হয়তো ভুলে গেছো রাজ মাহমুদের একটা আঙ্গুলের ইশারায় তোমার মতো হাজার হাজার মেয়েকে পুরো বিশ্ব ঘুরিয়ে আনতে পারি। আর তুমি তো সাধারণ একটা মেয়ে। তুমি মায়ের মনে যে ভুলের বাসা জন্ম দিয়েছো, তা আমি এক নিমিষেই শেষ করে দেব। কথাগুলো বলেই রাজ ফোনটা কেটে দেয়। এরপর রাজ মায়ের রুমে গিয়ে দেখে
মায়া বিছানায় শুয়ে শুয়ে কান্না করছে। রাজ মায়ের পাশে বসতেই মায়া চোখের পানি মুছে নিয়ে বলে, আপনি কেন এসেছেন আমার রুমে? মায়া, আমি জানি তুমি কেন আমার সাথে এমন করছো। তুমি কি বুঝো না এই রাজ তোমার জন্য অপেক্ষা করে আছে? তাহলে অধরার সাথে তোমার এই মেসেজ, এগুলো কি সব মিথ্যা? হ্যাঁ, সব মিথ্যে। তোমার ফোনে তো আমার ফেসবুক আইডি লগ ইন আছে, সেটা দেখলেই তোমার সকল ভুল ভেঙে যাবে। এরপর মায়া ফোন চেক করে সব কিছু দেখে। রাজকে জড়িয়ে ধরে বলে, তুমি আমায় ক্ষমা করে দাও প্লিজ। আমি না বুঝতে পারিনি। আমি আমি না, আমার মাথায় ছিল না যে তোমার আইডি লগ ইন আছে আমার ফোনে। থাক, হয়েছে। আর আলগা পিরিত দেখানো লাগবে না। কুত্তা, আমি আলগা পেরিতে দেখাই না। আজ হচ্ছে তোর। মায়ের এমন আচরণ দেখে রাজ এক দূরে নিজের রুমে চলে যায়। সাথে সাথে মায়াও যায় রাজের রুমে। রাজ পেছনে যেতে থাকে। হঠাৎ কিছুর সাথে বেঁধে রাজ খাটের উপর পড়ে যায়। মায়াও নিজের টাল সামলাতে না পেরে রাজের উপর পড়ে যায়। মায়ার মনের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে। গোলাপের পাপড়ির মতো মায়ের ঠোঁট দুটো কাঁপছে। রাজ মায়াকে আরো শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে। মায়া চোখ বন্ধ করে নেয়। রাজ মায়ার ঘাড়ে হাত দিতেই মায়া বেসামাল হয়ে পড়ে। রাজ কিছুটা আন্দাজ করতে পেরে মায়াকে ছেড়ে দেয়। তখন মায়া বলে, কি হলো রাজ, আমায় আপন করে নাও। না মায়া, বিয়ের আগে এত মেলামেশা ভালো না। তাহলে আমায় বিয়ে করে নাও। কথাটা বলে মায়া লজ্জা মাখা মুখ নিয়ে রাজের রুম থেকে বেরিয়ে যায়। কিছু সময় পর রাজ ওর মায়ের কাছে গিয়ে বলে, মা, একটা কথা বলার ছিল। বল, কি কথা? মানে মা, কি ইয়ে মানে মানে করছিস? কি বলবি বল। রাজের কথায় রাজের মা ঠিক বুঝতে পারে। রাজের মাও চায় রাজ আর মায়ের বিয়ে দিতে। রাজের মা সব কিছু ব্যবস্থা করে রেখেছে। আজ রাতেই রাজের সাথে মায়ের বিয়ে দিবে। অপেক্ষায় ছিল কবে রাজ সুস্থ হবে। রাজ আজ পুরোপুরি সুস্থ হয়ে গেছে। বাড়িতেই কাজী ডেকে রাজ মায়ের বিয়ে করিয়ে দেয়। বিয়েতে শুধু উপস্থিত ছিল মায়ের বাবা মা আর রাজের কয়েকজন বন্ধু। পারিবারিকভাবেই তাদের বিয়ের কাজ কমপ্লিট করে। মায়া লাল বেনারসি শাড়ি পরে বধূর সাজে বসে আছে ফুলসজ্জিত বাসর ঘরে। রাজ দরজার সামনে দাঁড়িয়ে আছে। রাজকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রাজের বন্ধু হৃদয় বলে, কি রে শালা, তুই এখানে দাঁড়িয়েছিস কেন? তোর জন্য তো মায়া অপেক্ষা করছে। আমার অনেক ভয় করছে রে দোস্ত। তোর শালা, তোর ভয় করলে আমি যাই? শালা, তুই কি আমার বন্ধু না শত্রু? এরপর দরজা ঠেলে রাজ বাসর ঘরে প্রবেশ করে। মায়া খাট থেকে নেমে এসে রাজকে সালাম করে। রাজ মায়াকে তুলে দুজনেই 2 রাকাত নফল নামাজ আদায় করে নেয়। মায়া বসে আছে। রাজ মায়ের কাছে গিয়ে কপালে একটা চুমু দিতেই মায়া ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে। মায়ের মায়াবী ঠোঁট দুটো বারবার রাজকে কাছে টানছে। রাজ মায়ের ঠোঁটের সাথে ঠোঁট দুটো মিলিয়ে দেয়। এই যে পাঠক পাঠিকা, আপনাদের বলছি, ওদের বাসে ঘরে এত ডিস্টার্ব না করে ওদের বাসে করতে দেন। পরদিন সকালে মায়া উঠে ফ্রেশ হয়ে রাজের জন্য নাস্তা রেডি করে। সকাল 8টা বাজে। মায়া সব কিছু রেডি করে রাজকে ডাক দেয়। এই উঠো, সকাল 8টা বাজে, আর কত ঘুমাবে? রাজ ঘুম ঘুম চোখে চোখ মেলে দেখে মায়া দাঁড়িয়ে আছে। রাজ মায়ের হাত ধরে এক টান দিয়ে রাজের বুকে নিয়ে নেয়। এই কি হচ্ছে? নাস্তা করবে না তুমি? রাজ মায়ের কথায় কান না দিয়ে মায়াকে জড়িয়ে ধরে রাখে। তখন মায়া আবারও বলে, এই যে মিস্টার, আবার কি? এমনিতেই তো রাতে। মায়া কথাটা বলেই লজ্জায় লাল হয়ে যায়। লজ্জা পেয়ে রাজের বুকে মুখ লুকায়। তখন রাজ বলে, বললে আমার লজ্জাবতী লে, কি লজ্জা! আমার লজ্জাবতী বউকে লজ্জা মাখা মুখে দেখতে অনেক সুন্দর লাগছে। ঢং বাদ দাও, উঠে ফ্রেশ হয়ে নাও, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। খাবার ঠান্ডা হলে কোনো ব্যাপার না, আমার বউ যদি ঠান্ডা হয়ে যায় তাহলেই তো সমস্যা গো বউ। রাজের কথা শুনে মায়া অগ্নি দৃষ্টিতে রাজের দিকে তাকায়। রাজ উঠে টাওয়ালটা নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। আর এদিকে মায়া মুচকে একটা হাসি দিয়ে বলে, পাগল একটা। রাজ ফ্রেশ হয়ে এসে নাস্তার টেবিলে আসে। মায়া রাজের পাশে দাঁড়িয়ে আছে। রাজ নাস্তা করছে। রাজ মায়াকে বসতে বলে মায়া বলে পরে নাস্তা করবে। নাস্তা শেষ করে রাজ রুমে চলে আসে। কিছু সময় পর মায়াও রুমে আসে। রাজ শুয়ে শুয়ে নিউজ ফিড ঘোরাঘুরি করছে। এমন সময় মায়া রাজের কাঁধে মাথা রেখে বলে, রাজ, তুমি আমায় কখনো ছেড়ে যাবে না তো? আমার না অনেক ভয় করে, যদি আমি কখনো তোমায় হারিয়ে ফেলি। হঠাৎ এমন প্রশ্ন তোমার মাথায় আসলো কেন?
আসলে আমি তোমাকে 2 বছর অনেক কষ্ট দিয়েছি, আর আমি নিজেও অনেক কষ্ট পেয়েছি। আমি চাই না আর তোমায় ছাড়া থাকতে। আরে বাহ, আমার পিচ্চি বউ দেখি আজ অনেক বড় হয়ে গেছে। এখন বুঝে গেছে স্বামীর খেয়াল কি করে রাখতে হয়। রাজ মায়ার চোখের দিকে তাকিয়ে মুচকি এসে কথাগুলো বলল। মায়া লজ্জা মাখা মুখ দিয়ে রাজের বুকে মুখ গুজে রাজকে শক্ত করে জড়িয়ে ধরে। রাজ ফোনটা সাইডে রেখে মায়ের গালে হাত দিয়ে কপালে ছোট্ট করে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। মায়ের মায়াবী চোখ মিটিমিটি করে খুলে রাজের দিকে এক পলক তাকায়। রাজ প্রেমবিলাসী অঙ্গভঙ্গিতে মায়ের ঠোঁটের দিকে তাকিয়ে আছে। এরপর রাজ মায়াকে আরো কাছে টেনে নেয়। মায়ের সাথে সাথেই রাজের শার্ট খামচে ধরে। চলছে তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। অন্যদিকে অধরা কলেজের গেটের সামনে অপেক্ষা করছে রাজের জন্য। কিন্তু অধরা তো জানে রাজ মায়াকে বুকে নিয়ে ভালোবাসার পরশ দিতে ব্যস্ত হয়ে আছে। অধরাকে বিচলিত অবস্থায় দেখে তানিয়া এসে বলে, কি রে, ক্লাস শুরু হতে আর কয় মিনিট বাকি আছে, আর তুই গেটের সামনে কার জন্য অপেক্ষা করছিস? না মানে ইয়ে কি না মানে ইয়ে করছিস? তুই যেখানে রাজের জন্য অপেক্ষা করছিস, রাজ তোর ঠিকই মায়াকে বিয়ে করে সুখের সংসার করছে। মানে কি বলছিস তুই এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। কাল রাতে মায়ার বিয়ে হয় রাজের সাথে। কেন, তুই রাজের ফেসবুক স্ট্যাটাস দেখিস নাই? মায়ার সাথে ম্যারেড স্ট্যাটাস দিয়েছে। তানিয়ার কথাটা শুনে অধরা দুপা পিছিয়ে যায়। এটা কি শুনল অধরা? অধরা বড়লোক বাবার একমাত্র মেয়ে। পুরো নাম তাসলিমা ইয়াসমিন অধরা। এই কলেজে আসার প্রথম দিনেই অধরা রাজের প্রতি ক্রাশ খায়। অনেকবার রাজকে প্রপোজও করেছে, কিন্তু রাজ বারবার ওকে ফিরিয়ে দিয়েছে। শুধু অধরাকে নয়, অনেক মেয়েকেই রাজ রিজেক্ট করে দিয়েছে। কারণ রাজ কখনো চায়নি ভালোবাসা নামক অভিশাপকে বুকে চড়াতে। রাজ যেমন সুদর্শন পুরুষ, তেমন তার কথা বলার ধরন। কলেজে একটা ফাংশনে একটা গান গিয়েছিল। গানটা শুনে সব মেয়ে মনে প্রাণে রাজকে ভালোবাসতে থাকে। রাজের গানটা এখনো সবার কানে বাজে। রাজ গানটা শেষ করতেই পুরো কলেজ ক্যাম্পাসে আলোচনার ঝড় বয়ে যায়। অধরা ও তার বন্ধুরা ভাবতেই পারছে না রাজ হঠাৎ করেই বিয়ে করে নেবে। রাজের গাওয়া গানের কথা মনে করে অধরা ভাবনার জগতে ডুব দেয়। হঠাৎ মনে অজান্তেই চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এমন সময় অধরার ফ্রেন্ড দিয়া অধরাকে জিজ্ঞেস করে, কি রে অধরা? দিয়ার কথায় অধরা ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। কই কিছু না তো। তাহলে তোর চোখে পানি কেন? বাদ দে দোস্ত, ও কিছু না। দেখ দোস্ত, সবার ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে, কিন্তু দেখ কজনের ইচ্ছা স্বপ্ন পূরণ হয়। আর ভালোবাসা এমন একটা শব্দ যেটা পয়সা, টাকা, ক্ষমতা দিয়ে হয় না। ভালোবাসা হয় মন থেকে। তুই এই কলেজে আসার পর থেকে রাজকে ভালোবেসে যাচ্ছিস। তোর বাবার টাকা পয়সা, ক্ষমতা সব আছে, পারলি ভালোবাসার মানুষটাকে নিজের করে নিতে। ওর প্রতি আমার ভালোবাসাটা ছিল একতরফা। আমি রাজকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবেসেছি। কথায় আছে না, সব আশা পূরণ হয় না, আমার ক্ষেত্রেও এটাই ঘটেছে। মন খারাপ করিস না। জন্ম, মৃত্যু আর বিয়ে, এই তিনটা আল্লাহর হাতে। আল্লাহর হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। যে পুরুষের পাঁজরে হাত দিয়ে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছে, তার সাথে আমাদের জুটি আল্লাহ নিজ হাতে লিখেছেন। এটা তোকে মানতেই হবে। দিয়ার কথায় অধরা আর কিছু না বলে সোজা গাড়িতে গিয়ে বসে। ড্রাইভার গাড়ি ড্রাইভিং করতে শুরু করলো। রাজ আজকে ক্লাস না করে প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে সোজা বাইকে গিয়ে বসে। বাইক স্ট্যান্ড দিয়ে গেট দিয়ে বেরিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে তানিয়া রাজের বাইকের সামনে এসে দাঁড়ায়। কি হলো তানিয়া, তুমি হঠাৎ আমার বাইকের সামনে এসে দাঁড়ালে যে? কংগ্রাচুলেশন মিস্টার রাজ মাহমুদ, তোমার দাম্পত্য জীবন সুখের হোক। ধন্যবাদ তানিয়া, দোয়া করিও আমাদের জন্য। অবশ্যই দোয়া করি। এরপর রাজ তানিয়ার সাথে কথা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। রাজ বাসায় গিয়ে দেখে মায়া অভিমান করে বসে আছে। মায়া অভিমান করেছে এটা রাজ বুঝতে পেরে মায়ের কাছে গিয়ে বসে বলল, কি হয়েছে আমার পিচ্ছি বউটার? রাগ করেছে বুঝি আমার বউটা? মায়া কোনো কথাই বলল না, অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। এবার রাজ বলল, আমার বউটা কেন রাগ করে আছে আমি কি জানতে পারি? না। বলে আমার পিচ্ছি বউটা লাগছে অনেক সুন্দর দেখায় তোমায়। আইসে এতক্ষণ পর ঢং দেখাইতে। রাজ বুঝতে পারে মায়া কেন রাগ করেছে। আজকে মায়াকে ফুচকা খাওয়াতে নিয়ে যাওয়ার কথা ছিল,
কিন্তু রাজের আসতে একটু দেরি হওয়ার কারণে মায়া রেগে আছে। এরপর রাজ মায়ের কাছে গিয়ে কোমরে হাত দিয়ে মাকে বুকে জড়িয়ে নেয়। রাজ মায়ের মুখটা উঁচু করে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। কয়েক মিনিট পর মায়া রাজের ডাকে সাড়া না দিয়ে আর পারল না। রাজ জানে অভিমান কি করে ভাঙাতে হয়। মায়া রাজের ঠোঁটের স্পর্শে পাগল হয়ে যায়। এক পর্যায়ে মায়া রাজের মাথার চুল খামচে ধরে। রাজ বুঝতে পেরে মায়াকে ছেড়ে দিয়ে বলে, হয়েছে, চলো এবার ফুচকা খেতে আসি। না, আমার ওই ফুচকা লাগবে না। আমি তো এখন স্পেশাল ফুচকা খেতে ব্যস্ত, তুমি জানো না? তাই বুঝি? তাহলে চলো যাই। কোথায়? এরপর রাজ কিছু না বলে মায়ের ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। রাজ মায়ের ভালোবাসার মহানগরে ডুব দেয়। রাজ মায়ের দিকে এক ভয়ঙ্কর চাহনিতে তাকিয়ে আছে। মায়ার মায়া ভরা ঠোঁট যে রাজকে খুব করে টানছে। রাজ ধীর গতিতে মায়ের দিকে এগিয়ে যেতে থাকে। মায়ের গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটো কাঁপছে। রাজ মায়ের ঠোঁটে আলতো করে একটা চুমু দিয়ে মাকে জড়িয়ে নিয়ে বলে, আমার বউটা আমাকে দেখে এত ভয় পাও কেন? কই ভয় পাইলাম? তাহলে চোখ বন্ধ করে নিলে কেন? রাজের কথায় মায়া লজ্জা পেয়ে রাজের বুকে মুখ গুজে বলে, যা দুষ্ট, আমার বুঝি লজ্জা করে না? তাই বুঝি? আমার পিচ্ছি বউটার লজ্জাও আছে দেখি। আচ্ছা হয়েছে, এবার চলো তোমাকে নিয়ে শপিংয়ে যাব। আজকে তোমার যা ইচ্ছা তাই নিয়ে দেব। এরপর মায়া চটজলদি রেডি হয়ে নিল। রাজ বাইক নিয়ে নিচে দাঁড়িয়ে আছে। কয়েক মিনিট পর মায়া আসে। মায়া আজ অনেক সুন্দর করে সেজেছে। নীল লেহেঙ্গা, নীল চুড়ি, কপালে ছোট্ট কালো টিপ, ঠোঁটে গোলাপি রঙের হালকা লিপস্টিক। দেখতে একদম পুরীর মতো লাগছে। রাজ মায়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়া রাজের সামনে সে হাতে চুটকি দিয়ে বলে, এই যে মিস্টার, এবার চলেন। মায়ের কথায় রাজ বাস্তবে ফিরে বলে, হুম চলো। মায়া রাজের পিছনে উঠে এক হাত দিয়ে রাজকে শক্ত করে ধরল। রাজ বাইক চালাচ্ছে, মায়া পেছনে বসে আছে। রাজ গুনগুন করে গান গাইছে। গানটা শেষ না করতেই মায়া রাজকে বলে, এই থামো, দেখো দেখো ফুচকাওয়ালা, আমি ফুচকা খাবো, চলো না প্লিজ প্লিজ। মায়ের কথা শুনে রাজের সেই দিনের কথা মনে পড়ে গেল। প্রথম যেদিন মায়া রাজকে ফুচকা খাইয়েছিল, সেদিনের কথা ভাবতেই রাজের কেমন যেন লাগছে। এরপর রাজ ফুচকাওয়ালাকে বলে, মামা ঝাল বেশি করে 2 প্লেট ফুচকা দিন তো। আচ্ছা মামা, আপনি বহেন, আমি দিতাছি। এই তুমি 2 প্লেট ফুচকার অর্ডার দিলে কেন? মামা 1 প্লেট দেন তো, এটা শেষ করে তারপর আবার দিবেন। আচ্ছা আপা। এই তুমি 1 প্লেট বললে কেন? আমিও আজ ফুচকা খাবো। খাবে, তবে আমি তোমায় খাইয়ে দিব। আর তাছাড়া তুমি তো ঝাল খেতে পারো না। কেন? আমার ঝাল দূর করার জন্য তুমি স্পেশাল মিষ্টি দেবে? রাজ কথাটা বলে হাসতে থাকে। মায়া রাজের মুখের দিকে তাকিয়ে আছে। মায়া কিছু বলতে গিয়েও বলল না, শুধু ইশারায় বলল, আজ তুমি বাসায় চলো, তারপর তোমায় মিষ্টি খাওয়ার স্বাদ উঠাবো আমি। এরপর ওরা দুজনে ফুচকা খাওয়া শেষ করে যমুনা ফিউচার শপিং মলে যায়। রাজ বাইক পার্ক করে দুজনে শপিং মলের ভিতরে প্রবেশ করে। মায়া 2টা শাড়ি পছন্দ করে। রাজ বিল পে করে দিয়ে মায়াকে বলে, মায়া তুমি আর কিছু নিলে নিয়ে যাও, আমার ইমার্জেন্সি একটা কাজ পড়ে গেছে। না, আমার আর কিছু লাগবে না, আগে তোমার কাজ, পরে অন্য কিছু। এরপর ওরা বের হয়ে সোজা বাসায় চলে আসে। রাজ মায়াকে বাসায় দিয়ে বাইকে উঠবে, ঠিক সেই মুহূর্তে আননোন নাম্বার থেকে একটা মেসেজ আসে। তার সাথে একটা ভিডিও আসে। রাজ ভিডিওটা দেখার সাথে সাথেই মনে হলো পুরো পৃথিবী ওলটপালট হয়ে গেল। এমন ভিডিও দেখে রাজের চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু ফোনের স্ক্রিনে পড়ল। রাজ যেন কিছু সময়ের জন্য বাকরুদ্ধ হয়ে গেছে। রাজের যেন পুরো পৃথিবী আজ ধ্বংস হয়ে গেছে। কিছুক্ষণ আগেই তো ছেলেটা কত হাসি খুশি ছিল। কি এমন দেখলো রাজ? আর কী বা ছিল ওই ভিডিওতে? রাজ কী করবে বুঝতেই পারছে না। রাজ পকেট থেকে সিগারেট বের করে সিগারেট টানতে থাকে। কয়েক মিনিট পর রাজের এক ফ্রেন্ড অভি গাড়ি নিয়ে রাজের সামনে এসে দাঁড়ায়। অভি গতকাল দেশে ফিরেছে। তখন অভি বলে, কি বন্ধু, কোনো সমস্যা? অভি তুই কবে দেশে ফিরলি? এই তো গত রাতে ফিরেছি। আর গাড়িতে বস, যেতে যেতে কথা বলি। না রে, আজকে আমার মুড অফ, তুই যা, আমার কিছু ভালো লাগছে না। আরে বেটা, গাড়িতে ওঠ, যেতে যেতে কথা বলি। এমন এক জায়গায় নিয়ে যাব তোর মুড ভালো হয়ে যাবে। এরপর অভি রাজকে জোর করে গাড়িতে উঠিয়ে নেয়। রাজ কিছু বলছে না, গাড়িতে বসে আছে। অভি রাজকে কিছু জিজ্ঞেস করছে, সেটা রাজের কান অব্দি আসেই না। রাজ ওই ভিডিও নিয়েই ভাবছে। অভি রাজের হাত ধরে টান দিয়ে বলে, কি হয়েছে তোর?
তোকে এমন দেখায় কেন? কোনো সমস্যা কি? রাজ কোনো কথাই বলে না, চোখ দুটো ছলছল করছে। অভি রাজকে আর কিছু না বলে ক্লাবে নিয়ে যায়। রাজ কখনো ড্রিঙ্ক করে না। রাজ বসে আছে, অভি ড্রিঙ্কস করছে। রাজের মনে এখন ঝড় বইছে। অভির সামনে থেকে রাজ ওয়াইনের বোতল নিয়ে এক নিমিষে এক বোতল ওয়াইন খালি করে দেয়। এরপর রাজ অভিকে বলে, আমি তো তাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবেসেছি, তাহলে ও কেন আমাকে এইভাবে ধোকা দিল? দোস্ত, কে তোকে ধোকা দিয়েছে? মায়া কেন আমার সাথে এমন করলো? এদিকে রাজ ড্রিঙ্কস করছে নাইট ক্লাবে, অন্যদিকে মায়া রাজের জন্য অপেক্ষা করছে। মায়া রাজকে অনেকবার কল দিয়েছে, রাজ বারবার কল কেটে দিয়েছে। এদিকে মায়া এখনও না খেয়ে বসে আছে রাজের জন্য। মায়া অপেক্ষা করছে কখন রাজ আসবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 2:15 বাজে। কলিং বেলের শব্দে মায়া গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতে ওয়াইনের কড়া ঘ্রাণ মায়ের নাকে লাগে। রাজকে এমন অবস্থায় দেখে মায়া যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। মায়া রাজকে বলে, রাজ, তুমি ড্রিঙ্ক করেছো? আমি আমার টাকায় ড্রিঙ্কস করব, ফুর্তি করব, তাতে তোর কি? রাজ ড্রিঙ্কস করছে। এতে মায়ার যতটা কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্ট হয়েছে রাজের মুখে নষ্ট কথাটা শুনে। মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মায়া এত রাতে আর কিছু না বলে রাজকে ধরতে গেলে রাজ মায়াকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, তোর অপবিত্র শরীর নিয়ে আমাকে ধরবি না। মায়া ফ্লোরে পড়ে যায়। রাজ ওয়াইনের বোতলে চুমুক দিতেই ফ্লোরে পড়ে যায়। মায়া রাজকে ধরে রুমে নিয়ে যায়। রাজকে বিছানায় শুইয়ে দিয়ে পায়ের জুতো খুলে দিয়ে পা ছুঁয়ে মায়া কান্না করতে করতে বলে, তুমি কেন এমন করছো? তুমি বিশ্বাস করো, আমি নষ্টা না। আমার সতীতে কোনো কালি নেই। যেদিন থেকে আমি বুঝতে শিখেছি সেদিন থেকে আমি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করেছি আমি যেন তোমাকেই স্বামী হিসেবে পাই। রাজের পা ধরে কান্না করতে করতে মায়া ঘুমিয়ে গেছে। ফজরের আজানের ধ্বনি শুনে মায়ের ঘুম ভেঙে যায়। মায়া উঠে উজু করে ফজরের নামাজ শেষ করে রাজের পা ধরে আবারও কান্না করতে থাকে। রাজ একটু নড়ে চড়ে উঠতে মায়া রাজের পা ছেড়ে দেয়। এরপর মায়া নিচে গিয়ে রাজের জন্য নাস্তা তৈরি করে রাজকে ডাক দেয়। রাজ মায়াকে সামনে দেখে আরও রেগে যায়। এরপর রাজ বলে, তুই কেন আমাকে ছুঁয়েছিস? তুই আজকে এই বাড়ি ছেড়ে চলে যাবি। আমি চাই না তোর মতো দুশ্চরিত্রা মেয়ের সাথে সংসার করতে। রাজ, কি বলছো তুমি এইসব? তুমি ঠিক আছো তো? এরপর রাজ কিছু না বলেই কোমর থেকে বেল্ট খুলে মায়াকে মারতে থাকে। মায়া টু শব্দও করেনি। মায়া ফ্লোরে পড়ে আছে। রাজ ইচ্ছে মতো মায়াকে মেরে রুম থেকে বেরিয়ে যায়। তাদের সুন্দর সম্পর্কে কে ফাটল ধরালো? মায়া জ্ঞান হারিয়ে পড়ে আছে ফ্লোরে। কাজের মেয়ে জরিনা এসে মায়ের মুখে পানি দিলে জ্ঞান ফিরে আসে। জরিনা গরম পানি করে এনে মায়ের শরীর মুছে দিয়ে বলে, আফা, ভাইজানের হঠাৎ কি হয়েছে? ভাইজান তো এমন আসিল না। ভাইজান তো আপনারে কত ভালোবাসে, তাহলে ভাইজান এমন করছে কেন? ও কেন এমন করছে আমি জানি না রে জরিনা। হঠাৎ কি হলো আমি কেমন করে বলবো? কিন্তু ভাইজান আপনারে এইভাবে মারতে পারলো? আমি কি খালাম্মা আর খালুরে কমু ভাইজান এমন করে? না না জরিনা, তুই আব্বু মুখে কিছু বলিস না। আচ্ছা আপা, আপনি কইছেন দেখা কমু না। জানেন আপা, আমিও রাস্তায় রাস্তায় থেকেছি। কত রাত যে না খায়া থাকছি তার তো হিসাবই নাই। একদিন খাইতে না পাইয়া রাস্তায় রাস্তায় টেহা তুইলা ভাত খাইতাম। কতদিন যে এইভাবে গেছে আপা। ওই যে ওই মোড়ার একটা কলেজ আছে না, ওইখানে আমি একদিন মাইনসের কাছে টেহা চাইছি। তখন ভাইজান আমার কাছে আইসা বলে, কিরে, তোর নাম কি? তুই এভাবে ভিক্ষা করিস কেন? কি করবো সার, বাপ মা নাই, ঘর নাই, খাউন তো লাগে। আমাকে স্যার বলতে হবে না, তুই আমাকে ভাইজান বলে রাখিস। তুই আমার সাথে আমার বাসায় যাবি, আম্মুর সাথে টুকটাক কাজে সাহায্য করবি, আর আমার বাসায় থাকবি। জানেন আপা, এই দিন আমারে ভাইজান কোলে নিয়া কইছিল, তোর ভাইজান আছে না, তোর আর কোনো চিন্তা নাই। তোর ভাইজান অনেক ভালো রে জরিনা। ভালো না ছাই, ভাইজান এখন কেমন জানি হইয়া গেছে। কালকে রাইতে ভাইজান আপনারে যা সব কইছে আমি আড়াল থেকে সব শুনছি। আফা, আপনি হইয়া থাকেন, আমি ঔষধ লাগাই দিতাছি। এসব কিছু লাগবে না, তুই গিয়ে তোর ভাইজানের জন্য খাবার রেডি কর।
আইসা আফা, আপনি একটা কথা কন তো, ভাইজান যে আপনারে কাইল রাত থেকে কিসব যা তা ভাবে কইলো মারলো, তাও আপনি কেন ওই বেডার জন্য খাবার রেডি করতে কন? আপনি কি মানুষ নাকি? জরিনা, হয়েছে বোন, তুই যা, খাবার টেবিলে দে। তোর ভাইজান না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবে। আমি আর কিছু কম না, আপনি যা ইচ্ছা করেন। কথাটা বলেই জরিনা কিচেন রুমের দিকে অগ্রসর হতে থাকে আর মনে মনে রাজকে ইচ্ছে মতো খিস্তি দিচ্ছে। কিসব বলতে বলতে জরিনা খাবার রেডি করে টেবিলে রেখে দেয় আর অধরা তিশা কলেজ ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে রাজ আজকে রিক্সা করে কলেজে প্রবেশ করে। রাজকে দেখে আজ কেমন যেন লাগছে, মাথার চুলগুলো এলোমেলো, চোখ দুটো লাল, দেখেই মনে হচ্ছে কিছু হয়েছে। অধরা রাজের কাছে গিয়ে জিজ্ঞেস করে, বলে, রাজ, কি হয়েছে তোমার? আজ তোমাকে এমন লাগছে কেন? অধরার কথার কোনো উত্তর না দিয়ে রাজ চলে যেতে ধরলে পেছন থেকে অধরা রাজের হাত ধরে ফেলে আর বলে, তোমার কি হয়েছে আমাকে বলো। তোমার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। রাজ আবারও চলে যেতে লাগলে অধরা আবারও রাজকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে, একদম কাছাকাছি নিয়ে এসেছে। রাজ আর রাগকে কন্ট্রোল করতে না পেরে অধরাকে দুটো থাপ্পড় দেয়। কিন্তু অধরা কিছু বলতে গেলে অধরাকে থামিয়ে দিয়ে রাজ বলে, শাট আপ ননসেন্স। আমি বলেছি না, তোর সাহস হয় কি করে তুই আমাকে? কেন? আমি তোমার সংস্পর্শে এলে কি তোমার বউ তোমাকে ছেড়ে চলে যাবে? তাহলে তাকে যেতে দাও, আমি আছি তো। তোমার ইচ্ছা মতো আমার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারো, আমি তোমাকে বাধা দেব না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসা পাওয়ার জন্য আমি সব করতে পারি। আমি চাইলে তোমাকে এখন বিয়েও করতে পারি। তুই একটা মেয়ে হয়ে এইসব কথা বলতে তোর লজ্জা করলো না? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, তোর মতো মেয়ের লজ্জা বলতে কিছু আছে নাকি? ড্রিম গার্ল কোথাকার। রাজ কথাগুলো একটানা বলে সেখান থেকে চলে গেল। অধরা দাঁড়িয়ে আছে। রাজ চলে যাওয়ার পর অধরা ভিলেনি হাসি দিয়ে বলল, মিস্টার রাজ মাহমুদ, তুমি আমাকে ড্রিম গার্ল বলছো তাই না? এখন থেকে বুঝবে এই অধরা চৌধুরী কি। অধরা পুরো কথা শেষ না করতেই অভি এসে অধরার কাঁধে হাত দিয়ে বলে, কি রে দোস্ত, গিজ গিজ করে কি বলছিস তুই? আর বলিস না দোস্ত, তোর বন্ধু আছে না, সারা তো আমাকে পাত্তাই দিচ্ছে না। আচ্ছা আমার কথা বাদ দে, এবার বল তোর সাথে যার পরিচয় হয়েছিল বিদেশে তার কি খবর? রাখ তো তার খবর, 6 মাস ধরে তো ওর কোনো খোঁজ খবরই পায় না। আচ্ছা আমারটা ছাড়, এখন বল তোর রাজ আবার কি করলো তোর সাথে? আর বলিস না দোস্ত, আমি ওর পেছনে পড়ে আছি 3 বছর ধরে, কিন্তু ও পাত্তাই দেয় না। আর দেবেই বা কি করে, বিয়ের আগেই তো পাত্তা দেয়নি, আর এখন তো সে বিয়েই করেছে। কি, রাজ বিয়ে করেছে মানে? কার সাথেও বিয়ে করেছে? ওর মামাতো বোন মায়াকে বিয়ে করেছে 6 মাস আগে? আচ্ছা, ওর বউয়ের কোনো পিক আছে তোর কাছে? হ্যাঁ আছে তো, কেন? এরপর অধরা রাজ ও মায়ার পিক দেখায়। মায়া আর রাজের পিক দেখে অভি অবাক হয়ে যায়। অভির অবাক হওয়া দেখে অধরা অভিকে জিজ্ঞেস করলো, অভি, তুই মায়ের পিক দেখে এমন অবাক হলি কেন? ওর নাম মায়া না, ওর নাম সানজিদা সুলতানা প্রীতি। দেশের বাইরে থাকতে ওর সাথে আমার সবসময় কথা হতো, ওর ডাকনাম প্রীতি। মানে কি বলছিস তুই? প্রীতি, মায়া, আমার মাথায় কিছুই ঢুকছে না। তুই আমাকে একটা সাহায্য করতে পারবি? মানে মায়া আগে যে স্কুলে পড়তো সেখান থেকে ওর পুরো ডিটেলস চাই, এরপর আমিও দেখব ওরা দুজন কি করে সুখের সংসার করে। অভি আর অধরা কলেজের পেছনের দিকে নিরিবিলি জায়গায় বসে কথা বলছে। হঠাৎ পেছন থেকে আরোহী বলে উঠল, তোদের আর বেশি কিছু করতে হবে না, কারণ রাজের চোখে মায়া এখন বিষয়ের মতো হয়ে গেছে। অধরা লাফ দিয়ে উঠে আরোহীর গলা জড়িয়ে ধরে বলে, কি বলিস তুই? দোস্ত তুই কিভাবে কি করলি, একটু বল আমাকে। এই সুযোগে যদি আমি রাজকে আমার করে পাই? কিভাবে কি আমি নিজেই জানি না। গতকাল হান্নুর নাম্বার থেকে আমার কাছে একটা ভিডিও ক্লিপ আসে। ভিডিও দেখে তো আমি অবাক, কারণ ওই ভিডিওতে ছিল মায়াকে একটা ছেলে লিপ কিস করছে। ছেলেটাকে এটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, তবে মায়াকে ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি সেই ভিডিও ক্লিপ রাজের কাছে দিই। আরোহীর কথা শেষ না করতে অভি বলতে লাগলো, এই জন্যই কি রাজ গতকাল রাতে ড্রিঙ্কস করলো? সে কখনো সিগারেট খেত না, আর সে কালকে 1 নিমিষে ওয়াইনের বোতল খালি করে দিল। আরে বাহ, এ তো দেখি মেঘনা চাইতেই বৃষ্টি। এবার বাকি খেলাটা না হয় আমি শেষ করি। অভির কথাগুলো
বাইক নিয়ে চলে যায় রাজের বাসায়। কলিং বেল বাজতেই জরিনা এসে দরজা খুলে দিল। জরিনা মনে করছে হয়তো রাজ এসেছে, ওইখানে অন্যজনকে দেখবে এটা আশা করেনি। জরিনা অভিকে জিজ্ঞেস করলো, কে আপনি? কার কাছে আইছেন? আমি অভি, রাজের বন্ধু। কিন্তু ভাইজান তো বাসায় নাই। ভাইজান বাসায় আইলে আপনি আইসেন। খালামা কইছে অপরিচিত কাউরে বাসায় না আইতে, তাই আপনি চইলা যান। ভাইজান আইলে আপনি আইসেন। জরিনা অভির সামনে দরজা বন্ধ করে দিয়ে আবারও সোফায় বসিয়ে টিভি সিরিয়াল দেখায় মন দেয়। তাহলে কি মায়ের সাথে দেখা হবে না? কথাগুলো আনমনা হয়ে ভাবতে থাকে অভি। বাড়ির আশেপাশে কিছু সময় ঘোরাঘুরি করে চলে যায়। ওই দিন মায়া কখন যে ঘুমিয়ে পড়েছে মনেই নেই। রাত 9টা থেকে মায়া ঘুম থেকে ওঠে। মায়া এক পা দুপা করে নিচে নেমে এলো। জরিনা নিজের রুমে ঘুমিয়ে গেছে। মায়া নিচে এসে রাজের জন্য খাবার গরম করে খাবার টেবিলে রেখে দেয়। কয়েক মিনিট পর কলিং বেল বেজে উঠল। মায়া গিয়ে দরজা খুলতেই দেখে রাজ আজও মদ খেয়ে এসেছে। কালকের তুলনায় আজ মনে হয় একটু বেশি খেয়েছে। মায়া কয়েক মিনিট রাজের দিকে তাকিয়ে আছে। তখন মায়া কাঁপা কাঁপা গলায় বলল, এসব কি শুরু করেছো তুমি? বাবা মায়ের সম্মানটা অন্তত নষ্ট করো না। আজ বুঝি একটা নষ্টা মেয়ের কাছ থেকে আমাকে শিখতে হবে আমি কি করব আর কি করব না। তুমি আমার মারো কাটো যা খুশি তাই করো, তবু তুমি আমার নষ্ট বলো না প্লিজ। তোমার মুখে এই কথাটা শুনতে আমার অনেক কষ্ট হয়, কেন বুঝো না? অন্য জনের সাথে শারীরিক সম্পর্ক করার সময় তোর মনে ছিল না? রাজ, অনেক সময় ধরে তোমার মুখে বাজে কথা শুনে আসছি, কিছুই বলিনি আমি। মায়ের কথাটা বলার সাথে সাথে রাজ মায়ের চুল ধরে মুখের কাছে এনে বলল, তোর সাহস হয় কি করে আমার দিকে চোখ তুলে কথা বলার? তোকে আজ আমি এমন শিক্ষা দেব সারা জীবন মনে রাখবি তুই। এরপর রাজ মায়ের মুখে মদ ঠেলে দিয়ে কোমর থেকে বেল্ট খুলে মাকে মারতে থাকে। মায়া আজও কোনো কথা না বলে নীরবে সব মার সহ্য করছে। জরিনা এসব দেখে আর চুপ থাকতে পারল না। জরিনা এসে রাজের হাত থেকে বেল্ট নিয়ে বলতে থাকে, ভাইজান আপনি কি মানুষ? আপনি আপারে এইভাবে মারতে পারেন না। জরিনা তুই সরে যা, আমি আজ ওকে মেরেই ফেলবো। ভাইজান আপনি আমারে সেই ছোট্ট থাকতে রাস্তায় থেকে তুইলাই না আমার নতুন জীবন দিছেন। আমি কখনো কোনো কথা কই নাই। আইজ আপনি আমারে মাফ কইরা দিন ভাইজান। আপনি মানুষ না, আপনি জানোয়ার। নইলে অন্তঃসত্ত্বা স্ত্রীর গায়ে এইভাবে হাত তুলতে পারতেন না। জরিনা কথা শেষ না করতেই মায়া উঠে জরিনার গালে 2টা থাপ্পড় দিয়ে বলে, জরিনা, তোর সাহস কি করে হয় তুই তোর ভাইজানে এইভাবে কথা বলিস? আপনি আমারে আরও মারেন আফা, মুই একটা কথাও কমু না, কিন্তু ভাইজান আপনারে অকারণে আপনারে নির্যাতন করবে। আমি তা মানব না। জরিনা তুই রুমে যা, এটা আমাদের পার্সোনাল ব্যাপার। এরপর জরিনা নিজের রুমে চলে যায় আর রাজ মায়াকে আবারও মারতে থাকে আর বলতে থাকে, কাল সকালে যেন আমি তোকে আর এই বাড়িতে না দেখতে পাই। এরপরও যদি তুই এই বাড়িতে থাকিস তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। দরকার হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। না না, তুমি কেন যাবে? এটা তোমার বাড়ি, তুমি কোথাও যাবে না। আমি কথা দিচ্ছি কাল সকালে তুমি আর আমার মুখ দেখবে না। আমি কখনো তোমার সামনে আসবো না। শেষবারের মতো আমাকে তোমার পাট ছুঁয়ে সালাম করতে দাও। এরপর সবাই যার যার মতো ঘুমিয়ে পড়ে। ফজরের নামাজ শুনে মায়া ঘুম থেকে উঠে নামাজ আদায় করে আল্লাহর দরবারে 2 হাত তুলে মোনাজাতে বলে, আল্লাহ, তুমি কোন পরীক্ষা দিচ্ছ আমার আমি জানি না। আমি তো কখনো তোমার এক ওয়াক্ত নামাজও কাজা করিনি, তাহলে কেন আমার এত পরীক্ষা নিচ্ছ তুমি? তবুও তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া। আমিন। মায়া মোনাজাত শেষ করে কিচেনে গিয়ে নাস্তা রেডি করে। জরিনা মায়াকে না করেছিল, তবুও মায়া কিচেনে আসে। সব কিছু রেডি করে মায়া রাজের রুমে গিয়ে দেখে রাজ শাওয়ার নিয়ে বের হয়েছে। মায়াকে দেখে রাজের মাথা গরম হয়ে যায়। তখন রাজ রাগান্বিত স্বরে বলে, তুই আবার কেন আমার সামনে এসেছিস? তোকে না আমি বলেছি তুই আমার সামনে আসবি না? তুই এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যা। আমার একটা কথা ছিল। মায়ের কথাটা শেষ না করতে মায়ের গালে সজোরে একটা থাপ্পড় মারে রাজ। মায়ের সাথে সাথেই ফ্লোরে পড়ে যায়। তারপরেও রাজের রাগ মেটে না। মায়ের মুখ বরাবর রাজ একটা লাথি মারে। মায়ের ঠোঁট কেটে রক্ত বের হতে থাকে। রাজ বলে, তুই এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাবি। এরপর যদি তোকে আমার বাসায় দেখি তাহলে আমি তোকে মেরে ফেলবো, কথাটা মনে রাখিস। কথাগুলো বলে রাজ বাসা থেকে বেরিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় মায়া ফ্লোরেই পড়ে আছে। অনেকক্ষণ হয়ে গেছে, মায়া এখনও নিচে আসে না দেখে জরিনা উপরে রুমে গিয়ে দেখে মায়ের রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছে। জরিনা জলদি করে মায়ের মুখে পানি ছিটিয়ে দিতেই মায়ের চোখ খুলে। তখন জরিনা বলল, আফা, ভাইজান তো মানুষ না, হেই একটা অমানুষ। মানুষ হইলে কি আপনারে এমনি মারে? আফা, আপনি চাইলে যান, আমি আপনারে সাথে যাবো আফা। সাবুন দিয়ে পরিষ্কার করতে করতে জরিনা কথাগুলো বলে। মায়া মাঝে মাঝে আহ করে চিৎকার করে ওঠে। জরিনা, বোন আমার, আমি আর সহ্য করতে পারছি না। আর একটু আফা, রক্তগুলো পরিষ্কার না করলে আপনারে আরো খারাপ লাগবে তো। আমার কিচ্ছু হবে না। জরিনা, তুই একটু বাইরে যা, আমি একটু পর নিচে আসছি। মায়ের কথা মতো জরিনা নিচে চলে যায়। মায়া টেবিল থেকে একটা কাগজ নিয়ে সেখানে কিছু লেখে। লেখা শেষ করে মায়ের প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে বের হয়ে আসে। মায়ের হাতে একটা ব্যাগ দেখে জরিনা মায়ের কাছে গিয়ে বলে, আফা, আমিও আপনার লগে যামু, আর এ বাসায় থাকবো না। না জরিনা, বোন আমার, তুই এমন কথা বলিস না। তুইও চলে গেলে তোর ভাইজান অনেক কষ্ট পাবে। তোর ভাইজান তোকে ছোট বোনের মতো দেখে। কথাগুলো বলেই মায়া বাসা থেকে চলে যায়। চট্টগ্রামের বাসে উঠে বসে আছে। কিছু সময় পর বাস ছেড়ে দেয়। গাড়ি চলছে তার আপন গতিতে। মায়া জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। ঢাকা থেকে চট্টগ্রামে যেতে 6 থেকে 7 ঘন্টা লেগে যায়। সন্ধ্যা ঘনিয়ে আসছে। মায়া কোথায় যাবে কিছুই বুঝতে পারছে না। আনমনে হাঁটার সময় মায়া একটা গাড়ির সাথে ধাক্কা খায়। গাড়ির স্পিড কম থাকায় বেশি কিছু হয় না, একটু কপাল কেটে যায়। গাড়ির ভেতর থেকে একটা মেয়ে বেরিয়ে এসে বলে, মায়া, তুই এখানে? আর তোর এই অবস্থা কেন? মায়া কিছু না বলে মেয়েটাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কয়েক মিনিট পর মায়া বলল, আপু, আমার যে আর কিছুই নেই রে আপু, আমার সব শেষ রে আপু। কি বলছিস তুই মায়া? তোর সব কথা আমি পরে শুনবো, আগে তুই আমার সাথে হসপিটালে চল। এরপর মায়াকে হসপিটালে নিয়ে গিয়ে কপালে ব্যান্ডেজ করে দেয় নার্সরা। তারপর মায়াকে বাসায় নিয়ে আসে মায়ের খালাতো বোন স্বর্ণালী। বাসায় আসার পর মায়ের সব কিছু স্বর্ণালীকে বলে। স্বর্ণালী সব শোনার পর বলে, তুই চিন্তা করিস না বোন, আমি আছি তোর পাশে। আমি তোকে যা বলবো তুই তাই করবি। আমি চাই তুই এর উপযুক্ত জবাব দে তাদের, যারা তোর ওপর এমন করেছে। কিন্তু আপু, আমি কি পারবো? তুই পারবি, আমি তোর পাশে আছি বললাম তো। অনেক রাত হয়েছে, তুই এখন রেস্ট নে, বাকি কথা কালকে হবে। আর তোর যা কিছু লাগবে রহিম চাচাকে বললেই হবে, সে সব কিছুর ব্যবস্থা করে দেবে। কথাগুলো বলে স্বর্ণালী চলে যায়। পরের দিন সকালে স্বর্ণালী মায়ের রুমে এসে দেখে মায়া ঘুমিয়ে আছে। আর মায়াকে না ডেকে স্বর্ণালী অফিস চলে যায়। অফিস শেষ করে বিকেলে বাসায় এসে দেখে মায়া নিজের রুমে বসে আছে। আসার সময় মায়ের জন্য ফোন আর যা যা লাগে সব কিছু কিনে এনেছে। মায়ের কাঁধে হাত রাখতেই মায়া চমকে ওঠে। তখন স্বর্ণালী বলে, কি রে বোন, কি ভাবছিলি? নিশ্চয়ই রাজের কথা ভাবছিলি। আসলে আপু, মানুষটা অনেক ভালো, তবে আমার জানা মতে আমি কারোর সাথেই তেমন কথা বলতাম না। তাহলে কি জন্য হলো এমনটা আপু? হয়েছে, আর কান্না করিস না বোন। কিছু কিছু মানুষ আছে, তারা অন্যের সুখে সহ্য করতে পারে না। তারা শুধু চিন্তা করে কি করে অন্যের সুখের ঘরে আগুন দেওয়া যায়। আর সবসময় একটা কথা মাথায় রাখবি, গরিবকে মারতে হলে আগে তার সম্মান কেড়ে নিতে হয়, আর ধনীকে মারতে হলে আগে তার সম্পদ কেড়ে নিতে হয়। গরিবের সম্মানটাই বড়, আর ধনীদের সম্পদ বড়। সম্পদ থাকলে সবাই সম্মান দেবে। আমি কি বলেছি তুই নিশ্চয়ই বুঝতে পেরেছিস। এরপর স্বর্ণালী রুম থেকে বেরিয়ে যায়। মায়া মনে মনে বলতে থাকে, আপু, তোমার কথা আমার সব সময় মনে থাকবে। আমিও সবাইকে দেখিয়ে দিব মায়া চৌধুরীও পারে সত্যের পক্ষে লড়াই করতে। এখন থেকে দেখবে জ্বলন্ত আগুনের শিখা মায়া চৌধুরীকে। পরদিন সকালে মায়াকে নিয়ে অফিসে যায় স্বর্ণালী। অফিসে গিয়ে পিএকে ফোন দেয় স্বর্ণালী। মিস আরিতা, আজ সকাল 10টায় সবাইকে কনফারেন্স রুমে বসতে বলেন। জি ম্যাডাম। আরিতা জি ম্যাডাম বলে ফোনটা রেখে দেয়। তখন মায়া বলে, আপু, তুমি কি করতে চাইছো? আমি কি করি তুই শুধু দেখে যা। এই কথা বলে স্বর্ণালী ফাইল দেখতে থাকে। মায়া স্বর্ণালীর পাশের চেয়ারে বসে আছে। 10টার 10 মিনিট আগে পিএ আরিতা এসে একবার ডেকে গেছে। স্বর্ণালী মায়াকে নিয়ে কনফারেন্স রুমে যায়।
এবং সবাইকে বলতে থাকে, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? স্বর্ণালীর কথায় সবাই সালামের উত্তর দিয়ে বলল, আলহামদুলিল্লাহ ম্যাডাম, আমরা সবাই ভালো আছি। এরপর আবার স্বর্ণালী বলতে লাগলো, আপনাদের জন্য একটা খুশির খবর আছে। আগামীকাল থেকে আমার সমস্ত বিজনেস আমার ছোট বোন মায়া চৌধুরী দেখাশোনা করবে। এতদিন আপনারা আমাকে যেভাবে সাহায্য করে এই কোম্পানিকে এত দূর এগিয়ে নিয়ে এসেছেন, আমি আশা করব আমার বোনকেও সেইভাবে সাহায্য করে এই কোম্পানিকে অনেক দূর নিয়ে যাবেন। কোন কোম্পানির সাথে আমাদের ডিল আছে সব কিছু আপনারা মায়া চৌধুরীকে বুঝিয়ে দেবেন। আর মিস আরিতা, আপনি মায়ার সাথেই থাকবেন এবং কোনো সমস্যা হলে আপনি দেখবেন। এখন আপনারা সবাই আপনাদের কেবিনে যেতে পারেন। এরপর সবাই যার যার মতো কেবিনে চলে গেল। স্বর্ণালী ও মায়া নিজের ক্যাবিনে আসলো। মায়াকে সব কাজ বুঝিয়ে দিতে লাগলো স্বর্ণালী। সব কিছু বুঝিয়ে দিয়ে স্বর্ণালী বাসায় চলে আসে। মায়া অফিসে সমস্ত কাজ বুঝে নিয়েছে। এভাবেই চলতে থাকে অফিসের কাজ। মায়ের গর্ভেও ধীরে ধীরে বড় হতে থাকে মায়ের বাচ্চা। এদিকে ধীরে ধীরে স্বর্ণালী গ্রুপ অফ কোম্পানি, এই 4 মাসে কোম্পানি অনেক সুনাম অর্জন করেছে এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। মায়া বাসায় এসে স্বর্ণালীকে জড়িয়ে ধরে বলে, আপু আমি পেরেছি, আজ তোমার কোম্পানি বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। মায়া, এটা আমার কোম্পানি না, বল আমাদের কোম্পানি। আমি তোকে যখন এমডির চেয়ারে বসিয়েছিলাম তখন তুই একটা পেপারে সাইন করেছিলি, মনে আছে? আপু মনে আছে, কিন্তু কি ছিল ওই পেপারে? এই কোম্পানির 50% শেয়ার হোল্ডার তোর নামে করে দিয়েছিলাম। আমি জানতাম তুই একদিন বড় কিছু করে দেখাবি। আজ আমি সত্যি অনেক খুশি রে বোন। কিন্তু আপু তুমি আমার নামে কেন দিতে গেলে? তুমি আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছো, নতুন করে জীবন দিয়েছো, এটাই তো আমার কাছে অনেক আপু। এসব কথা বলার সময় এখন না বোন, তোর এখনো অনেক কাজ বাকি আছে। কি পারবি না তুই? আমাকে যে পারতেই হবে আপু। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আমি মনে করি এই সারপ্রাইজটা হবে তোর জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ। মানে কি সারপ্রাইজের কথা বলছো তুমি আপু? আমি তোমার কথার আগা মাথা কিছু বুঝতে পারছি না। সারপ্রাইজ যদি আগেই প্রকাশ করে দেই তাহলে এটা আর সারপ্রাইজ থাকে না। স্বর্ণালী আর মায়া দুজনে কথা বলছে, আর অন্যদিকে অধরা ও অভি দোস্ত, আজ কয়েকদিন ধরে রাজকে দেখছি না কেন? ওর আবার কিছু হলো না তো? আরে না, রাজ তো এখন ওর বাবার বিজনেস দেখাশোনা করছে। তাহলে কি ও আর কলেজ আসবে না? ওরা দুজনে এইসব কথা বলছিল, আর এদিকে রাজ কেবিনে ফাইল দেখছিল। ঠিক সেই সময় ম্যানেজার রাজের কেবিনে প্রবেশ করে। তখন রাজ বলল, ম্যানেজার সাহেব, আমাদের মাল ডেলিভারি হয়েছে? না স্যার, বায়াররা আমাদের সমস্ত মাল রিজেক্ট করেছে। আর তাছাড়া বায়াররা আমাদের চেয়ে কম দামে ভালো ডিজাইনের মাল পাচ্ছে। কি? আমরা যদি এই মালগুলো সেল করতে না পারি তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর অন্য কোম্পানি কেন লস দিয়ে মাল সেল করবে? এটা আমিও জানি না স্যার, তবে বাংলাদেশে একটি কোম্পানি আমাদের সমস্ত মাল ডেলিভারি নিতে চাচ্ছে। কিন্তু কি? আমাদের কোম্পানির 25% শেয়ার তাদের নামে করে দিতে হবে। তাতে ওদের কি লাভ? আর তাছাড়া আমাদের কোম্পানি এখন ঝুঁকিতে আছে। মানে আমরা যদি সঠিক সময়ের মধ্যে ব্যাংকে টাকা পরিশোধ করতে না পারি তাহলে আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। রাজ কথা শেষ না করতেই রাজের হোয়াটসঅ্যাপে একটা ভয়েস মেসেজ আসে। মেসেজটা শুনে রাজ ধপ করে চেয়ারে বসে পড়ে। মেসেজটা করেছিল রাজের সবচেয়ে কাছের বন্ধু শুভ। কিন্তু শুভ এমনটা কেন করলো? এতে ওর লাভ কি? প্রশ্নগুলো রাজের মস্তিষ্কে অনেক চাপ দিচ্ছে। রাজ আর চাপ নিতে পারছে না। এদিকে কোম্পানির চাপ, প্রিয় মানুষটির সাথে করা অন্যায়, সব কিছু মিলিয়ে রাজ আর নিতে পারছে না। এমন সময় ম্যানেজার আবার রাজকে বলে, স্যার আপনি ঠিক আছেন তো? ম্যানেজার সাহেব, আমাকে একটু একা থাকতে দিন প্লিজ। ম্যানেজার আর কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে যায়। রাজ একটা সিগারেট জ্বালিয়ে 2 টান দিয়ে শুভকে ফোন করে। শুভ, তুই আমার অফিসে আয় 20 মিনিটের মধ্যে। রাজ এই কথা বলেই ফোনটা কেটে দেয়। শুভ কি করবে বুঝতেই পারছে না। আবার শুভ মনে মনে ভাবে, আমি রাজের মুখোমুখি হব, সব কিছু শুনে সে যদি আমাকে মেরেও ফেলে তবু আমার কষ্ট হবে না। আমি আমার ভাইয়ের মতো সেই বন্ধুকে চাই।
এদিকে রাজ কেবিনে বসে একের পর এক সিগারেট খাচ্ছে। আধা ঘন্টা পর শুভ রাজের কেবিনে প্রবেশ করে। রাজ সাথে সাথেই চেয়ার থেকে উঠে শুভর শার্টের কলার ধরে বলতে থাকে, তোকে আমি সব সময় ভাই ভেবেছি, বন্ধু নয়। তাহলে কেন তুই এমনটা করলি? রাজ ভাই আমার, তুই বিশ্বাস কর, আমি ইচ্ছা করে কিছুই করিনি। আমি যা করেছি পরিস্থিতির শিকার হয়ে করেছি। তুই আগে আমার কথাটা শোন একবার, এরপর তুই আমাকে যা শাস্তি দিবি আমি মাথা পেতে নেব। এরপর রাজ শুভ শার্টের কলার ছেড়ে দিল। টেবিল থেকে মিনারেল ওয়াটারের বোতলটা নিয়ে এক নিঃশ্বাসে পানি খেয়ে নিল। এরপর শুভ বলতে লাগলো, ওই দিন ছিল ফেব্রুয়ারি 5 তারিখ। অধরার বাবা এমপি কামরুজ্জামান খানের লোক আমার ছোট উর্মিকে তুলে নিয়ে যায়। এরপর অধরার বাবা আমাকে ফোন দিয়ে বলে, শুভ, তোমার বোনকে খুঁজে পাচ্ছ না তাই তো? তোমার বোন এখন আমাদের কাছে আছে, খুব ভালো আছে। তবে কতক্ষণ ভালো থাকবে এটা ডিপেন্ড করে তোমার উপর। তুমি আমার কথা না শুনলে তোমার বোন আর কখনো এই দুনিয়ার আলো দেখবে না। না না, আপনি যা বলবেন আমি তাই করব। আপনি বলেন আমাকে কি করতে হবে? বেশি কিছু না, শুধু মায়ার পিক দিয়ে একটা বাজে ভিডিও বানাতে হবে। আমি জানি তোমার হাতের কাজ একদম নিখুঁত। তোমার বোনের জন্য একটা কাজ করতেই পারো। এরপর রাজ মায়াকে তাড়িয়ে দেবে। তখন রাজ হবে আমার মেয়ের একমাত্র জামাই। আমি জানি তুমি তোমার বোনকে অনেক বেশি ভালোবাসো। না, আমি পারবো না। রাজ শুধু আমার বন্ধু না, রাজ আমার ভাই। আমি পারবো না ওর সাথে বেইমানি করতে। ওকে ফাইন, তাহলে পারবে তো তোমার একমাত্র আদরের ছোট্ট বোনের। এমপি তার কথা শেষ না করতেই শুভ কান্না মিশ্রিত কণ্ঠে বলে, না না, আমি করব 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 তবু তবু আমার বোনের কোনো ক্ষতি আপনি করবেন না। ওকে গুড বয়, তাহলে তুমি তোমার কাজ শুরু করো। ভিডিও অধরার কাছে পাঠিয়ে দিও। তার আগে আমার একটা শর্ত আছে। বলো তোমার কি শর্ত? আমার বোনকে অধরা নিয়ে আসবার ভিডিও নিয়ে যাবে। ওকে। আগে ঘটে যাওয়া সবকিছু রাজের কাছে বলল শুভ। শেষ কথাটা বলেই শুভ রাজের পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ে কান্না করতে করতে বলে, ভাই তুই আমাকে মাফ করে দে। আমি তোর সুন্দর জীবনটাকে শ্মশানে পরিণত করেছি। আচ্ছা উঠ, আগে বল উর্মির কি হলো? এই সময় ওরা আমার বোনকে ফিরিয়ে দিলেও গতকাল ওরা আমার বোনকে মেরে ফেলেছে। শুভ সমস্ত কথা শুনেই রাজের কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। শুভর বাবা মা নেই, তাদের লেখাপড়ার সমস্ত খরচ রাজ দিত। এদিকে রাজেরও ভাই না থাকায় শুভ ও উর্মিকে আপন ভাই বোনের মতো করে দেখত। এতদিনে এত কিছু ঘটে গেছে আর রাজ তার কিছুই জানে না। কথাগুলো ভাবতেই রাজের কাছে অনেক খারাপ লাগা কাজ করে। রাজ শুভকে বুকে জড়িয়ে নিয়ে বলে, ভাই তুই আমাকে ক্ষমা করে দে। আমার উচিত ছিল তোর খোঁজ নেওয়া, কিন্তু আমি না জেনে মায়াকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি। আমি মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইব। তুই শুধু একটিবার আমাকে মায়ের কাছে নিয়ে চল ভাই। মায়া এখন কোথায় আছে, কেমন আছে আমি কিচ্ছুই জানি না। আর যদিও তাকে আমি খুঁজে পাই, সে কি আমাকে কখনো ক্ষমা করবে? আমি ওর উপর যে অমানবিক নির্যাতন করেছি, সে আমাকে কখনোই ক্ষমা করবে না রে দোস্ত। এদিকে রাজ আর শুভ কথা বলতে থাকে আর অন্যদিকে স্বর্ণালী মায়াকে ডেকে বলে, মায়া, ঢাকায় আমাদের যে অফিস আছে তুই কাল থেকে ওই অফিসে দেখাশোনা করবি। ঢাকার কথা শুনেই মায়ের চোখ বন্ধ করে একটা টানা নিঃশ্বাস নিল। মনের অজান্তেই চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কে জানে এটাই হয়তো ভালোবাসা অশ্রুবিন্দু। মায়া কিছু বলতে যাবে তার আগে স্বর্ণালী বলে উঠল, দেখ মায়া, এখন তোর কান্না করার সময় না, এখন আনন্দের সময়। তোকে শক্ত হতে হবে। সবসময় একটা কথা মনে রাখবি, তুই কখনো নিজেকে দুর্বল ভাববি না। যত বড়ই ঝড়ই আসুক না কেন, মনোবল শক্ত করে সব কিছুর মোকাবেলা করতে হবে। এখন শুধু তুই একা নয়, তুই মনোবল হারালে তোর গর্ভের সন্তানকে তুই কখনো মানুষের মতো মানুষ করতে পারবি না। হ্যাঁ আপু, আমি আমার সন্তানের জন্য সব কিছু করতে পারবো এবং আমি সবাইকে দেখিয়ে দেব মায়া চৌধুরী পিছিয়ে থাকে না। আজ থেকে শুরু হবে মায়া চৌধুরীর অগ্নি খেলা। গুড, আমি এটাই চেয়েছি। তাহলে তোর সব কিছু রেডি করে নে, কাল সকালে তুই রওনা হয়ে যাবি। মায়া মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। উপরে চলে যায় আর নিচে সোফায় বসে স্বর্ণালী একা একা কিছু একটা ভাবে আর হাসে। মায়া নিজের রুমে প্রয়োজনীয়
যা কিছু সব একটা ব্যাগে ভরে। আর অন্যদিকে রাজ মায়ের ছবি বুকে নিয়ে বলতে থাকে, খলিজা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে চিনতে পারিনি খলিজা। আমি বুঝতে পারিনি আমার প্রতি তোমার গভীর ভালোবাসা। এই দেখো, আমি তোমাকে যে হাতে আঘাত করেছি, সেই হাত আমি আচ্ছা, সেই হাতে আমি অনেক আঘাত করেছি। তবুও তুমি একটাবার আমার কাছে ফিরে এসো। রাজের আর্তচিৎকার চার দেয়ালের মাঝে বন্দী। রাজ হয়তো এখন বুঝতে পারছে সে কত বড় ভুল করেছে। সেদিন যদি মায়ের কথা রাজ শুনতো, হয়তো এই দিনটা দেখতে হতো না। এখন যে রাজের আর কোনো উপায় নেই, এটাই হয়তো মায়ের প্রতি করা অন্যায়ের শাস্তি। রাজ মায়ের ছবি বুকে নিয়ে ঘুমিয়ে যায়। পরদিন সকালে উঠে মায়া রেডি হয়ে নেয়। স্বর্ণালী থেকে বিদায় নিয়ে মায়া গাড়িতে ওঠে। মায়ের সাথে ড্রাইভার দিয়েছে স্বর্ণালী। গাড়ি চলছে আপন মনে। মায়ের মনে আজ যেন খুশির জোয়ার বইছে। আবার পরক্ষণে মায়া ভাবে, আমি এত খুশি হচ্ছি কেন? আমি তো নেমেছি এক মিশনে। এই মিশন চেয়ে মায়ের কাছে অনেক বড়। সব চিন্তাভাবনা ছেড়ে দিয়ে ফোন বের করে পুরনো দিনের মায়া গানটা মন দিয়ে শুনছে। হঠাৎ ড্রাইভার বলে উঠল, ম্যাডাম, এই গানটা অনেক পুরনো হলেও শুনতে অনেক ভালো লাগে। আমার একটা মেয়ে আছে ছোট্ট, সে সবসময় এই গানটা গায়। তাই নাকি? তা আপনার মেয়ের বয়স কত? 7 বছর ম্যাডাম। তাহলে তো আপনার মেয়েটা অনেক কিউট, তাই না? জি ম্যাডাম। আচ্ছা, কথায় কথায় আপনার নামটাই জানা হলো না। আপনার নাম কি? ম্যাডাম, আমার নাম মাখন মিয়া। দেশের বাড়ি খুলনা, তবে বউ বাচ্চা নিয়ে ঢাকায় থাকি। তা মাখন ভাই, আপনি হঠাৎ চট্টগ্রামে, এটা তো আমার মাথায় আসছে না। ম্যাডাম, বড় ম্যাডামের গাড়ি আমি আগে থেকেই চালিয়েছি। 2 দিন আগে ম্যাডাম আমাকে ফোন করে বলল চট্টগ্রাম আসতে। আপনার গাড়ি যেন আমি চালাই, এই জন্য গতকালকে আমি চট্টগ্রাম আসছি। আচ্ছা, এবার বুঝতে পারছি। মায়া ড্রাইভারের সাথে কথা বলতে বলতে ঢাকায় চলে আসে। যদিও তারা দুপুরে লাঞ্চ করে নিয়েছে ভালো একটা রেস্টুরেন্ট থেকে। আগে থেকে এই ড্রাইভারকে স্বর্ণালীর বাসার লোকেশন বলে দিয়েছে, তাই ড্রাইভারও এসে বাসার সামনে গাড়ি থামায়। মায়া এই বাড়ির ছবি দেখেছে, এজন্য বাড়ি চিনতে মায়া কোনো সমস্যা হয়নি। মায়া গাড়ি থেকে নেমে নতুন বাড়ির ভেতরে প্রবেশ করলো। এই বাড়িতে এসে মায়া যতটা না খুশি হয়েছে, তার থেকে বেশি খুশি হয়েছে জরিনাকে দেখে। মায়া জরিনার কাছে গিয়ে জড়িয়ে ধরে বলে, জরিনা, তুই কেমন আছিস বোন? আর তুই এখানে কি করে? আজকাল সব কমু আফা, তয় মেলা মেলা প্রশ্ন কইলে আমি কেমনে উত্তর দিতাম আফা, আপনি এখন? জরিনার এমন কথা শুনে মায়া জোরে হাসি দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তুই একটা একটা করেই উত্তর দে। আফা, আপনি মেলা দূর থেকে আইছেন, আহেন আপনি আগে বহেন, আমি আপনার জন্য শরবত বানায় রাখছি। আগে আপনি শরবত খাইয়া একটু ঠান্ডা হইয়া লন, তারপর আপনি মেলা প্রশ্নের উত্তর দেব। এরপর জরিনা মায়ার জন্য বেলের শরবত নিয়ে আসে। মায়া শরবত খেয়ে জরিনাকে বলে, এবার তুই সব বল, তুই কি করে এখানে? স্বর্ণালী আফার লগে আমার কথা হয়, আফা আমারে কইছে আপনার কথা, তো সেই দিন আমি মেলা খুশি হয়েছি আপনি এইখানে আইবেন যাই না। আর আফায় আমারে কইছে আপনার যেন ভালো দেখাশোনা করি, পরে আবার সব কথা কমুনে। আপনি আগে রুমে গিয়া একটা ঘুম দেন, আর কিছু ভাবতে হইব না আফা, আমি তো আছি, আপনি আমার লগে আইহেন, আপনার রুম দেখায় দিই। এরপর জরিনা মায়াকে ধরে তার রুমে নিয়ে যায়। মায়া এখন 8 মাসের অন্তঃসত্ত্বা। মায়া অনেক জার্নি করে আসায় বিছানায় পিঠ লাগানোর সাথে সাথেই ঘুমিয়ে যায়। রাতে যদিও জরিনা খাবার খেতে ডেকেছিল, মায়া বলেছে সে আর কিছু খাবে না। জরিনাও আর মায়াকে ডাকেনি। পরের দিন সকালে উঠে মায়া অফিসে যায়। নতুন অফিস, নতুন মানুষ, মায়া কি পারবে এই কোম্পানি নতুনভাবে পরিচালনা করতে? মায়া অফিসে যেতে সাইনবোর্ডে দেখতে পেল মায়া ইন্ডাস্ট্রি, তার মানে স্বর্ণালী। আর কিছু না ভেবে মায়া স্বর্ণালীকে ফোন দেয়। আপু, এটা কি হলো? আরে এটা তো তোর টাকাই হয়েছে, আমি শুধু একটু পরিশ্রম দিয়েছি। আমি তোকে কি বলেছিলাম মনে আছে? আমি শুধু দেখতে চাই রাজ মাহমুদের পতন। কিন্তু আপু। কোনো কিন্তু নেই, নিজেকে কখনো দুর্বল ভাববি না, তোর পাশে আমি আছি। কথা শেষ করে মায়া অফিসে প্রবেশ করে। সবাই মায়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিল। একটা মেয়ে এসে মায়াকে বলল, আপনি আমার সাথে আসুন ম্যাডাম, আমি আপনার অফিস দেখিয়ে দিচ্ছি। এরপর মেয়েটা মায়াকে অফিসে নিয়ে যায়। মায়া অফিসে গিয়ে বসে। তখন মেয়েটা বলে,
ম্যাডাম, আপনার কোনো সমস্যা হলে আমাকে ডাকবেন। আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমার নাম বর্ষা। আচ্ছা ঠিক আছে, আপনি যান, কোনো কিছু প্রয়োজন হলে আপনাকে ডাকবো। মায়া ফাইলগুলো একটু দেখতে লাগলো। হঠাৎ একটা ফাইল মায়ের সামনে চলে আসে। ফাইলটা দেখেই মায়া ম্যানেজারকে ডাক দেয়। ভেতরে আসবো ম্যাডাম? জি আসুন। আচ্ছা ম্যানেজার সাহেব, আমরা যদি অন্য কোম্পানির চেয়ে 10% কম দামে আমাদের মাল সেল করে দিই, তাহলে আমার কত টাকা লোকসান হতে পারে? কি যে বলেন ম্যাডাম, আমাদের কেন লোকসান হবে? আমাদের কোম্পানির সমস্ত মাল আমরা অনেক কম দামে কিনেছি। অন্য কোম্পানি যে দামে মাল ডেলিভারি দেবে তার চেয়েও 10% কম দামে যদি আমরা মাল সেল করি, তবুও আমাদের কোম্পানি 36 কোটি টাকা লাভ থাকবে। কিন্তু ম্যাডাম, আপনি হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন নিলেন? আর তাছাড়া আমাদের কোম্পানি। ম্যানেজারের কথা শেষ না করতেই মায়া তাকে থামিয়ে দেয়, কারণ সে কি বলবে এটা মায়ার অজানা নয়। শাট আপ! আমি যা বলছি আপনি তাই করুন। আপনি এখন আসতে পারেন। আর হ্যাঁ ম্যানেজার সাহেব, আপনি সবাইকে নিয়ে কনফারেন্স রুমে যান, আমি আসছি। মায়ের কথা মতো ম্যানেজার চলে গেল। সবাইকে কনফারেন্স রুমে আসতে বলে কিছু সময়ের মধ্যেই সবাই কনফারেন্স রুমে চলে যায়। মায়া আসছে না, সবাই বলাবলি করছে ম্যাডাম কি করতে চাইছে। অন্যদিকে রাজ অফিসে এসে সমস্ত ফাইল দেখে মাথা গরম হয়ে যায়। রাজ যাই করে সব কিছুতেই শুধু লস আর লস। তাহলে কি রাজের কোম্পানি আর উঠে দাঁড়াবে না? রাজ মাথায় হাত দিয়ে কিছু একটা চিন্তা করছে। আর এদিকে মায়া কনফারেন্স রুমে এসে সবার উদ্দেশ্যে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে আজকে এসেছি এবং আজকেই আমার প্রথম দিন। আশা করি আপনারা সবাই আমাকে কাজের মাধ্যমে সাহায্য করবেন। আরও একটা কথা, আমরা যদি বেশি লাভের আশায় আমাদের মালগুলো স্টক করে রাখি, তাহলে আমাদের মালের গুণগত মান প্লাস পাবলিসিটি পাবে না। তাই আমরা আমাদের প্রতিটা মালের উপর লাভ কম করব, মাল সেল করব বেশি। মায়ের কথাগুলো এক নিঃশ্বাসে বললেও মায়ের গলা শুকিয়ে গেছে। সামনের টেবিল থেকে পানির গ্লাস থেকে পানি পান করে নিল। হঠাৎ একজন লোক দাঁড়িয়ে বলল, ম্যাডাম, আমরা যদি এমন করে মাল সেল করি তাহলে কিন্তু আমাদের পরে বিপদে পড়তে হতে পারে। কারণ আমাদের স্টকে যা কেমিক্যাল আছে এটা দিয়ে খুব বেশি হলে আমরা 6 মাস চলতে পারবো। তাহলে 6 মাস পর আমাদের কি হবে? আর তাছাড়া এখন সব কেমিক্যালের বাজার চড়া। গুড কোশ্চেন। এই কেমিক্যাল আমরা কোথা থেকে নেই? রাজ গ্রুপ অফ কোম্পানির চৌধুরী গ্রুপ থেকেও নিয়ে থাকি আমরা। রাজ গ্রুপ অফ কোম্পানি থেকে শুধু কি আমরাই নেই কেমিক্যালগুলো? জি ম্যাডাম। এখন থেকে আর কোনো কোম্পানি থেকে কেমিক্যাল নিব না, আমরা এই কেমিক্যাল দেশ বিদেশ ইম্পোর্ট করব। কিন্তু ম্যাডাম, তাহলে তো রাজ গ্রুপ অফ কোম্পানি অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর তাছাড়া ওরা শুধু আমাদের কোম্পানিতে কেমিক্যাল দেবে বলে ব্যাংক থেকে চড়া সুদে লোন নিয়েছে। জাস্ট শাট আপ! আমি যা বলেছি তাই করুন। আর ওদের বলে দিন আমরা ওর কোম্পানি থেকে কেমিক্যাল নিব না। মায়ার রাগান্বিত স্বরে সবাই চুপ হয়ে বসে আছে। মায়ের এমন রাগান্বিত চেহারা দেখে বাকিদের গলা শুকিয়ে গেছে। এরপর মায়া তাদের সাথে কথা শেষ করে নিজের অফিসে এসে বসে। আর অন্যদিকে রাজকে জানানো হলেও মায়া ইন্ডাস্ট্রি তাদের আর কোনো কেমিক্যাল নেবে না। রাজের ম্যানেজার রাজকে কথাটা বলতেই রাজ চেয়ার থেকে দাঁড়িয়ে বলল, হোয়াট? কি বলছেন ম্যানেজার সাহেব? আপনি জানেন ওরা যদি আমাদের কোম্পানি কেমিক্যাল না নেয় তাহলে আমার কোম্পানির কি অবস্থা হবে? জি স্যার। স্যার, আপনি একটা কাজ করুন, মায়া ইন্ডাস্ট্রির এমডির সাথে আপনি একবার সরাসরি কথা বলুন। তাহলে হয়তো তারা বলতে পারবে কি কারণে আমাদের কোম্পানির কেমিক্যাল ওরা রিজেক্ট করলো। এরপর রাজ অফিস থেকে বের হয়ে নিজে গাড়ি ড্রাইভ করে মায়ার অফিসে যায়। মায়া অন্যদিকে ঘুরে ফাইল দেখছে। দরজা ঠেলে রাজ বলল, মে আই কামিং ম্যাডাম? ইয়েস, কামিং। ম্যাডাম, আমি রাজ গ্রুপ অফ কোম্পানি এমডি রাজ মাহমুদ। জি বসুন। ধন্যবাদ। বলুন কি সাহায্য করতে পারি? মায়া কথাটা বলেই রাজের দিকে ফিরল। রাজ সাথে সাথেই চেয়ার থেকে উঠে মুখে একটা আনন্দের হাসি দিয়ে বলল, মায়া তো। রাজ কথা শেষ না করতেই মায়া চেয়ার থেকে উঠে রাগান্বিত স্বরে বলে উঠল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, টকিং চেঞ্জ মিস্টার রাজ। এটা আপনার অফিস না, এটা আমার অফিস। আর আমার অফিসে এসে আমার নাম ধরে ডাকা আমি পছন্দ করি না। সো নেক্সট টাইম ভদ্রভাবে কথা বলবেন মিস্টার রাজ মাহমুদ। মায়ের কথা শুনে রাজের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার উপক্রম। মায়া রাজের সাথে এমন আচরণ করছে
এটা কি সেই মায়া, যে মায়া রাজের সামনে কখনো জোর গলায় কথা বলেনি, আর আজ সেই মায়া কিনা এমনভাবে কথা বলছে? কথাগুলো ভাবতেই রাজের বুকটা ফেটে কান্না আসছে। তবুও রাজ নিজেকে কন্ট্রোল করে বলল, সরি ম্যাডাম। ম্যাডাম, আমার কোম্পানি থেকে আপনি মাল ডেলিভারি না নিলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনার কোম্পানি কিসে ভালো হবে খারাপ হবে সেটা আপনি জানেন। আমি আপনার কোম্পানি থেকে কেমিক্যাল নিব না, এটাই ফাইনাল। সো আপনি এবার আসতে পারেন। কিন্তু ম্যাডাম। শাট আপ! আপনি যাবেন না দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করব। এতক্ষণ মায়া যা বলছে, যতটা না কষ্ট পেয়েছে এর চেয়েও শতগুণ বেশি কষ্ট পেয়েছে শেষ কথাটায়। রাজ কখনো ভাবেনি মায়া এমনটা করবে। 7 মাস পর প্রিয় মানুষটি দেখা পেয়েও বুকের মাঝে জমে থাকা কষ্টের কথাগুলো প্রকাশ করতে পারল না। রাজ কিছু সময় মায়ের দিকে তাকিয়ে অফিস থেকে বের হয়ে আসে। গাড়িতে বসে নীরবে কিছু সময় চোখে জল ঝরিয়ে মনটাকে হালকা করে। পুরুষ চাইলেও জোরে শব্দ করে কান্না করতে পারে না, কারণ পুরুষদের যে কান্না করা মানায় না। পুরুষ তো কান্না করে মাঝরাতে বালিশে মুখ গুজে, মেয়েরা তো চাইলেই জোরে শব্দ করে কান্না করে মনটাকে হালকা করে। কিন্তু পুরুষের বেলায় তো একদম ভিন্ন। পুরুষ এমন এক জাতি, এরা নিজে পুরে ছারখার হয়ে পরিবার পরিজনদের মুখে সবসময় হাসি ফুটিয়ে তোলে। রাজ গাড়ি ড্রাইভিং করে সোজা বাসায় চলে যায়। রাজের বাবা মা বাসায় এসেছে। রাজের এমন বিচলিত মুখ দেখে রাজের মা জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা তোর? মা, মায়ার সাথে আজ দেখা হয়েছিল আমার। মায়া? সে কোথায়? কেমন আছে মায়া? মা, আমার মায়া আর আগের মায়া নেই মা। মায়া অনেক বদলে গেছে। সে এখন আমাকে সর্বশান্ত করার খেলায় মরিয়া হয়ে উঠেছে। মানে কি বলছিস তুই এসব? হ্যাঁ মা, আমি সত্যি বলছি। মায়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এমডি মায়া চৌধুরী। তুই মায়ার সাথে যে অমানবিক নির্যাতন করেছিস, তুই কি মনে করছিস মায়া তোকে ছেড়ে দেবে? সেও রক্তে মাংসে করা মানুষ। মা, আমি মানছি আমি ওর প্রতি অন্যায় করেছি, কিন্তু সে কি পারে না আমাকে ক্ষমা করতে? সে কি পারে না আমার কথাগুলো শুনতে? রাজের মা আর কিছুই বলে না। রাজ সোজা উপরে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে বসতে বসতেই রাজের ফোনটা বেজে ওঠে। রাজ ফোনের স্ক্রিনে না তাকিয়ে ফোনটা রিসিভ করে কানে ধরতেই ফোনের ওপাশ থেকে রাজের ম্যানেজার বলে উঠল, স্যার, ব্যাংক থেকে নোটিশ দিয়েছে আগামী 6 মাসের মধ্যে যদি আমরা ব্যাংকে টাকা পরিশোধ করতে না পারি, তাহলে ওরা আপনার এই ফ্যাক্টরি ব্যাংক থেকে নিলামে বিক্রি করে দেবে। কথাগুলো শোনার পর রাজের হাত থেকে ফোনটা পড়ে যায়। রাজ মাথায় হাত দিয়ে বসে পড়ে। অন্যদিকে মায়াও আর অফিসে আসে না। ডক্টর মায়াকে বলেছে আর কোনো কাজ না করতে। দেখতে দেখতে 3 মাস কেটে যায়। মায়ের ফুটফুটে একটা মেয়ে হয়েছে, দেখতেও একদম মায়ার মতো। মায়াও তার মেয়েকে নিয়ে এখন প্রায় রাজের কথা ভুলে গিয়েছে। মায়া আরও 3 মাস কেটে যায়। এই 6 মাস মায়া অফিসে যায়নি, নিজেই বাসা থেকে সমস্ত কাজ করেছে। আজ রাজের ফ্যাক্টরি নিলাম হবে। মায়া নিলামে অংশগ্রহণ করে রাজের ফ্যাক্টরি নিলামে কিনে নেয়। রাজ এখন নিঃস্ব হয়ে গেছে। এদিকে মায়াও তার মেয়ের সাথে ড্রয়িং রুমে বসে মিষ্টি মিষ্টি কথা বলছে। ঠিক সেই মুহূর্তে রাজ আসে মায়ার বাসায়। রাজ তার মেয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাজ 1 পা 2 পা করে মেয়ের দিকে আগাতেই মায়া বলে উঠল, দাঁড়ান, কে আপনি? এখানে কেন এসেছেন আপনি? মায়া, আমার মেয়ে। চুপ করুন আপনি। এখানে আপনার মেয়ে বলে কেউ থাকে না। মায়া প্লিজ, একটিবার আমার মেয়েকে আদর করতে দাও। আমি কথা দিচ্ছি এখান থেকে আমি চলে যাব। আমি আপনাকে যেতে বলেছি। মায়ের কথাটা বলতে দেরি পেছন থেকে স্বর্ণালী বলে উঠল, তুই কি বলছিস মায়া? ও সোজা কথা শোনার মানুষ না, দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। স্বর্ণালীর কথা শুনে রাজ পেছন ফিরে তাকালো। মায়া বলল, আপু তুমি উপরে চলো তো। তুই যা, আমি আসছি। এরপর মায়া নিজের রুমে চলে গেল। স্বর্ণালী রাজের কাছে গিয়ে ছোট করে বলল, কি মিস্টার রাজ মাহমুদ? স্বর্ণালী আরো কিছু বলার আগে মায়া স্বর্ণালীকে ডেকে নিয়ে চলে যায়। কিন্তু রাজ এত কাছে থেকেও মেয়েকে বুকে জড়িয়ে নিতে না পারার আক্ষেপে মুখ ভরা কষ্ট নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। রাজ বাসায় গিয়ে রাজের মায়ের পায়ের কাছে বসে বাচ্চাদের মতো কান্না করতে থাকে আর বলে, মা, তুমি জানো না মা, আমার মেয়েকে দেখতে দেয়নি মায়া। রাজের কান্না দেখে রাজের মা কি বলবে বুঝতেই পারছে না। পরদিন সকালে উঠে রাজ আবার মায়ার বাসার দিকে যেতে থাকে, শুধু তার মেয়েকে একটিবার দেখবে বলে। কিন্তু মায়া গত রাতে বাসা পরিবর্তন করেছে। রাজ এবারও হতাশ হয়ে ফিরে এলো। তাহলে কি রাজ
তার মেয়েকে কখনো আম্মু বলে ডাকতে পারবে না। আবারও রাজ বুক ভরা কষ্ট নিয়ে বরাবরই কিছুটা দূরে গিয়ে বসে রইলেন। অন্যদিকে মায়া মেয়েকে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হন। মায়ার সাথে জরিনাও আছে। মায়া অফিসে গিয়ে কাজ করতে থাকে। অনেকদিন অফিসে না আসায় অনেক কাজ জমা হয়ে গেছে। মায়া মনোযোগ দিয়ে সমস্ত ফাইল দেখছে। রাজ অনেকবার মায়ার অফিসে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু দারোয়ান তাকে ভেতরে প্রবেশ করতে দেয়নি। রাজ রাস্তা দিয়ে আনমনে হেঁটে চলেছে। হঠাৎ রাজের মাথা ব্যথা শুরু হয়। রাজ মাথা ধরে একটা চিৎকার দিয়ে ওঠে। তখন পেছন থেকে একটা ট্রাক এসে রাজকে ধাক্কা দিয়ে চলে যায়। রাজ ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়ে। সেখানে থাকা কিছু লোক ধরে রাজকে হসপিটালে নিয়ে যায়। সেই হসপিটালে রাজের এক ফ্রেন্ডের বড় ভাই ডক্টর। রাজকে দেখেই সে চিনে যায়। ডক্টর রাজের বাসায় ফোন দিয়ে বললে এক নার্স রাজের বাসায় ফোন দিয়ে বলে, আসসালামু আলাইকুম, আপনি কি রাজ মাহমুদের মা বলছেন? ওয়ালাইকুম আসসালাম, জি বলছি, বলুন। রাজ অ্যাক্সিডেন্ট করে শিমুলতলি হসপিটালে আছে, আপনারা আসুন। আর আসার সময়ও ও পজিটিভ ব্লাডের ব্যবস্থা করুন। আমাদের এখানে ও পজিটিভ ব্লাড শেষ হয়ে গিয়েছে। নার্সের কথা শুনে রাজের মায়ের হাত থেকে ফোনটা পড়ে যায়। কিছু সময়ের মধ্যেই রাজের মা বাবা হসপিটালে চলে আসে। রাজের মা হসপিটালে অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে কান্না করছে আর বলছে, ওগো রাজের বাবা, আমার রাজের কিছু হবে না তো? একটু শান্ত হও, রাজের কিছুই হবে না। দেখো, রাজ আবার আমাদের বুকে ফিরে আসবে সুস্থ হয়ে। এদিকে রাজের মায়ের আহাজারি কান্না, আর অন্যদিকে রাজের চিকিৎসা চলছে অপারেশন থিয়েটারে। কিছু সময় পর ডক্টর বের হলো। রাজের বাবা ডক্টরের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ডক্টর, রাজের কি অবস্থা এখন? আমার রাজ ঠিক আছে তো ডক্টর? অপারেশন সাকসেসফুল, কিন্তু কিন্তু কি ডক্টর? মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার ফলে হয়তো রাজের স্মৃতিশক্তি হারাতে পারে। পূর্বের কিছুই মনে করতে পারবে না সে। কি বলেন ডক্টর? আমি ঠিকই বলছি মিস্টার আফজাল সাহেব। তাহলে এখন কি করণীয় ডক্টর? আছে, তাকে সুন্দর ও নিরিবিলি পরিবেশে রাখতে হবে। তার মাথায় যদি আবার কোনো প্রকার প্রেশার পড়ে, বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। ওর মাথায় 11টা সেলাই দেওয়া আছে। 4 দিন এখানে থাকবে। 4 দিন পর আমরা রিলিজ করে দেব, তখন ওকে বাসায় নিতে পারবেন। এরপর 4 দিন হসপিটালে থাকার পর রাজকে রিলিজ করে দেয়। রাজকে নিয়ে বাসায় চলে আসে রাজের বাবা মা। অন্যদিকে মায়া রাজের এমন অবস্থা শুনে রাজের বাসায় আসে। স্বামী যতই অপরাধ করুক না কেন, তবু তো রাজ মায়ার স্বামী। মায়া তার ছোট্ট মেয়ে রাত্রিকে সঙ্গে নিয়ে রাজের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। রাজের বাসার সামনে গিয়ে দরজায় কলিং বেল বাজাতেই রাজের মা এসে দরজা খুলে দেয়। রাজের মা মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন মায়া বলল, আমাকে ভেতরে আসতে বলবে না মা? মায়া কাঁদো কাঁদো কণ্ঠে বলল কথাটা। মায়ের কোলে পরীর মতো রাত্রিকে কোলে নিয়ে বলল, কেন আসবি না মা? এটা তোর বাড়ি, তুই যে কোনো সময় আসবি যাবি, তোর অনুমতি নেওয়ার কি আছে? এরপর মায়া ভেতরে যায়। রাজ একটা চেয়ারে বসে আছে। মায়া রাজের পায়ের কাছে বসলে রাজ বলে ওঠে, আপনি কে? আপনি আমার কাছে কেন বসছেন? আমার পাশে তো শুধু আমার মায়া বসবে। রাজের এমন কথা শুনে মায়া ছলছল চোখে রাজের মায়ের দিকে তাকালো। রাজের মা রাত্রিকে রাজের বাবার কোলে দিয়ে রাজের মাথায় হাত দিয়ে বলল, রাজ বাবা, এটাই তোর মায়া। কি সত্যি এটাই আমার মায়া? এরপর রাজ মায়ের গালে হাত বুলিয়ে দিতে দিতে বলে, তুমি সত্যি কি আমার? এতদিনে কোথায় ছিলে তুমি? বলো, তুমি আর আমাকে ছেড়ে যাবে না? না গো পাগল, আমি আর তোমাকে ছেড়ে যাব না। এ কথা বলেই মায়া রাজের চোখের পানি মুছে দেয়। মায়া রাত্রিকে রাজের কাছে নিয়ে গিয়ে বলে, এই দেখো তোমার মেয়ে, আমি তোমার নামের সাথে মিল রেখে ওর নাম রেখেছি রাত্রি। দেখো না, তোমার মেয়ে দেখতে ঠিক তোমার মতো হয়েছে। রাজ রাত্রিকে দেখে মাথায় হাত দিয়ে বলে, আমার মেয়ে? না না, আমার কেউ নেই, আমার কেউ নেই। রাজের মাথায় চাপ পড়ায় রাজ সাথে সাথেই জ্ঞান হারিয়ে চেয়ার থেকে পড়ে যায়। রাজের মা ডক্টরকে ফোন করলে অতি দ্রুত ডক্টর চলে আসে। ডক্টর রাজকে দেখে বলে, উনি অতীত মনে করতে গিয়ে মাথায় প্রেশার পড়ে জ্ঞান হারিয়েছে। উনি নিজের থেকেই আস্তে আস্তে
সব্বার কথা মনে করবে। ওনাকে বেশি প্রেশার দিবেন না। বেশি প্রেশার দিলে মাথায় প্রচুর পরিমাণে প্রেশার পড়লে উন্মাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। উনি যা করতে চায় তার ইচ্ছা মতো করতে দিন। আমি ইঞ্জেকশন দিয়ে দিলাম, কিছু সময় পর ওনার জ্ঞান ফিরে আসবে। এরপর ডক্টর চলে যায়। এভাবেই কেটে যায় আরও 7টি মাস। এই 7 মাসে রাজ অনেক সুস্থ হয়ে উঠেছে, আর মায়াও এখন একসাথে 2টা অফিস দেখাশোনা করে। রাজ এখনও পুরোপুরি সুস্থ না হলেও অনেকটাই সুস্থ হয়ে ওঠে। এই 7 মাস মায়া সবসময় রাজের পাশাপাশি থেকেছে। রাজের মেয়ে রাত্রিও এখন ছোট ছোট করে কথা বলে। পুরো কথা না বললেও বাবাই ডাকটা বেশি স্পষ্ট করেই বলে। রাত্রি এখন বেশিরভাগ সময়ই রাজের কাছে থাকে। একদিন মায়া অফিস থেকে বাসায় এলে রাত্রি দৌড়ে মায়ের কাছে গিয়ে বলে, আম্মু আম্মু দানো আদতে বাবাই টি তোলতে। কি করছে আম্মু তোমার বাবাই? দানো আম্মু বাবাই আমাদের একটু আদল তলে না। রাত্রির পাকনা পাকনা কথা শুনে সবাই হাসতে থাকে। এ কেমন মেয়ে রে বাবা, এইটুকু মেয়ে কি বলে এইসব? এরপর রাজের মা এসে রাত্রিকে কোলে নিয়ে বলে, আহা, একটা পাকনা বুড়ি, এত কথা কই থেকে শিখেছে পাকনা বুড়ি? রাজের মা রাত্রিকে নিয়ে যায়। মায়া নিজের রুমে গিয়ে সোজা ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। প্রায় 20 মিনিট পর মায়া ওয়াশরুম থেকে বের হয়। রাজ খাটের উপর বসে ফোন টিপছে। মায়ের হাত ধরে রাজ বলল, তোমার অনেক কষ্ট হয় তাই না মায়াবতী? কে বলেছে আমার কষ্ট হয়? আমার পাগলটা যতক্ষণ পর্যন্ত আমার পাশে আছে আমার কোনো কষ্ট নেই। এরপর মায়া রাজের কপালে আলতো করে চুমু দিয়ে বলে, নিচে আসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। কথাটা বলেই মায়া নিচে চলে যায়। জরিনাকে বিয়ে দিয়ে দিয়েছে মায়া। জরিনার জামাই সুফিয়ান এখন মায়ার কোম্পানিতেই ভালো পোস্টে জব করে। আগে মায়া যে বাড়িতে থাকতো, জরিনা ও সুফিয়ান এখন সেখানেই থাকে। এদিকে মায়া সবার জন্য টেবিলে খাবার সার্ভ করছে। রাত্রি সোফায় বসে কার্টুন দেখছে। সবার খাওয়া শেষে মায়া খাবার খেয়ে রুমে গিয়ে আবার ল্যাপটপ নিয়ে কাজ করতে থাকে। রাত অনেক হয়েছে, রাত্রি ঘুমিয়ে গেছে। মায়া কাজ করছে। রাজ মায়ের হাঁটুর উপরে মাথা দিয়ে মায়ের কাজ দেখছে। মায়ার ঠোঁটে হালকা লিপস্টিক, ঠোঁটে নিচে ছোট্ট একটা কালো তিল। এতে মায়াকে আরো অনেক আকর্ষণীয় লাগছে। রাজ মায়ার মায়াবতী চেহারা থেকে তাকিয়ে আছে। মায়া বুঝতে পেরে ল্যাপটপ রেখে দিয়ে রাজকে বলল, এই পাগল কি দেখা এমন করে? আমি তো দেখি আবার সেই ছোট্ট মায়াবতী আর আজকের এই মায়াবতীকে। আগে এই মায়া ছিল কতটা চঞ্চল, আর এখন সেই মায়াবতী কতটা বদলে গেছে। থাক, হয়েছে, আর কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। কি বুঝলে একটু শুনি? এরপর মায়া আর কিছু না বলেই রাজের বুকে মাথা রাখে। রাজ মায়ার মাথা উঠিয়ে কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে মায়ার ঠোঁট দুটো মিলিয়ে দেয়। তাদের দুষ্টি মিষ্টি ভালোবাসা চলতে থাকে। পরদিন সকালে উঠে ফ্রেশ হয়ে নেয়। আজ রাজও মায়ার সাথে অফিসে যাবে। রাজ আর মায়া একই গাড়িতে করে অফিসে যায়। রাজ মায়াকে মায়ার অফিসে নামিয়ে দিয়ে রাজ অফিসে যায়। রাজ অফিসে গিয়ে দেখে অফিসের চেয়ারই বদলে দিয়েছে মায়া। রাজ মনে মনে বলে, মায়া কি করে পারে এত কিছু? আসলেই মেয়েটা লক্ষ্মী। এরপর রাজ অফিসে গিয়ে বসে। রাজ একটা ফাইল দেখছে। ফাইলে কিছু ভুল আছে। এই ভুল সংশোধন না করে তাহলে রাজের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এরপর রাজ অফিস সহকারীকে ডেকে বলে, চাচা, মিজান সাহেবকে বলেন আমি ডেকেছি। চাচা গিয়ে মিজান সাহেবকে বলল, স্যার, রাজ বাবা আপনারে ডেকেছে। মিজান সাহেব চটজলদি করে রাজের অফিসে দরজা খুলে বলল, আসবো স্যার? জি আসুন। মিজান সাহেব, এটা কি? রাজ ফাইলটা টেবিলের উপর ছুঁড়ে মেরে বলল। মিজান ফাইলটা হাতে নিয়ে একটু দেখে বলল, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে 1 ঘন্টা সময় দিন, আমি ঠিক করে নিয়ে আসছি। মিজান সাহেব ফাইল নিয়ে চলে যায়। কয়েক মিনিট পর অধরা রাজের অফিসে প্রবেশ করে। অধরাকে দেখে রাজের মনে আবারও সেই পুরনো ক্ষতটা জেগে ওঠে। শুধু অধরার কারণে রাজ এর আগে মায়াকে হারিয়েছিল। অধরাকে দেখে সে হারানোর ভয়টা কাজ করছে মনের মধ্যে। অধরা রাজের দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে বলল, কেন, তোমার অফিসে আসতে কি মানা? অধরার কথা শুনে রাজ হকচকিয়ে যায়। কে জানে আবার কি ফাঁদ পাতার জন্য এখানে এসেছে। রাজ কিছু বলার আগে রাজকে থামিয়ে দিয়ে অধরা বলল, অধরা চৌধুরী যা চায় না পেয়েই ছাড়ে। আর তুমি তো সামান্য একজন মানুষ, একদিনের জন্য হলেও তোমাকে আমি আমার করিয়ে নেব। রাজ কি বলবে বুঝতেই পারছে না। এই সাইকোমেটা হঠাৎ রাজের প্রতি আসক্ত হলো কেন? প্লিজ অধরা,
তুমি আর আমার সুন্দর জীবনের উপর কালো ছায়া ফেলো না। আর তাছাড়া আমি আমার মায়াবতীকে নিয়েই থাকতে চাই। আহা, কে বলছে তুমি মায়াবতীকে ছাড়ো? তোমার সাথে একান্ত একটু সময় চাই। আর তাছাড়া তোমার ওই মায়াবী ঠোঁটের হাসি আমাকে পাগল করে দিয়েছে। রাজ অধরা গালে 2টা থাপ্পড় দিয়ে বলে, ইউ বাস্টার্ড! এইসব বাজে বাজে কথা বলতে তোর লজ্জা করে না? তোর মতো মেয়ের কারণে সমাজের সকল মেয়েদের বদনাম হয়। তুই আমাকে থাপ্পড় মেরেছিস তাই না? আমিও দেখবো তুই কি করে মায়ের সাথে সুখের সংসার করিস। আই এম অধরা চৌধুরী। আমি কি করতে পারি এটা তুই ভালো করেই জানিস। অধরা চাইলে অনেক কিছুই করতে পারে। গেট লস্ট ফ্রম হিয়ার। যাচ্ছি, তবে আমি তোকে শান্তিতে থাকতে দেব না। এটা অধরা চৌধুরী। কথা শেষ না করতেই রাজ আরো 2টা থাপ্পড় মারে। অধরা অফিস থেকে বেরিয়ে যায়। আর অন্যদিকে মায়া বায়ারদের সাথে মিটিংয়ে ব্যস্ত। এরই মাঝে রাজ অনেকবার মায়াকে কল দিয়েছে, কিন্তু মায়ার কোনো রেসপন্স পায়নি। মায়া মিটিং শেষ করে ফোন হাতে নিয়ে দেখে রাজের মিস কল স্ক্রিনে উঠে আছে। মায়া রাজকে ফোন করতে গিয়েও ফোন করে না, কারণ খুশির খবরটা মায়া রাজের সামনাসামনি দিতে চায়। অফিস শেষ করে মায়া ড্রাইভ করে রাজের অফিসে আসছিল, ঠিক তখন মায়ের সামনে স্বর্ণালী এসে গাড়ি ব্রেক করে। স্বর্ণালীকে দেখে মায়া জলদি গাড়ি থেকে নেমে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে আপু? এইদিকে তোর বিপদ, তুই আমার সাথে আয়, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, ও এসে গাড়ি নিয়ে যাবে। মায়া কিছু না বুঝে স্বর্ণালীর গাড়িতে উঠে বসে। কিছু দূর যাওয়ার পর চারদিক থেকে 4টা গাড়ি এসে স্বর্ণালীর গাড়ির সামনেই দাঁড়ায়। কয়েকজন এসে দুজনের মুখে রুমালের সাথে মেডিসিন দিয়ে অজ্ঞান করে ফেলে। দুজনকে উঠিয়ে নিয়ে যায়। মায়াকে একটা রুমের মধ্যে আটকে রাখে। অন্যদিকে রাজ মায়ার ফোনে ফোন করতেই চলেছে, মায়া কোনো রিসিভ করছে না। হঠাৎ আননোন নাম্বার থেকে রাজের ফোনে একটা মেসেজ আসে। রাজ মেসেজটা দেখে নির্বাক হয়ে যায়, কি করবে বুঝতেই পারছে না। কয়েক মিনিট পর রাজ গাড়ি নিয়ে চলে যায় মেসেজ দেওয়া ঠিকানা মতো। সেখানে যেতেই রাজ শুভকে দেখতে পায়। রাজ শুভকে বলে, দোস্ত তুই এখানে? ওরা মায়াকে আটকে রেখেছে ভাই। কোথায়? চল দেখি। তুই আগে আগে যা, আমি তোর পিছে পিছে আছি। শুভর কথা মতো রাজ আগে, শুভ পিছে। বড় বাড়ির মধ্যে গিয়ে দেখে স্বর্ণালীকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে। রাজ স্বর্ণালীকে আগে কখনো দেখে নাই। রাজ স্বর্ণালীকে দেখে মনে মনে ভাবলেও, এইটা আবার কে এখানে, আর কেনই বা একে তুলে এনেছে? রাজ মনে মনে ভাবে। রাজের ভাবনার অবসান ঘটিয়ে শুভ বলল, দোস্ত দেখ, এর কতটা জঘন্য। ভাবিকে অর্থাৎ তোর সুন্দরী বউকেরা কতটা কষ্ট দিয়েছে, কতটা ভাবতেই আমার কেমন জানি কান্না পাচ্ছে। শুভ কথা শেষ করতেই বড় বাড়ির মেইন দরজায় দাঁড়িয়ে অধরা বলে, কি করছো কি তোমরা? আমার জানেমানকে ছেড়ে দাও। তোমরা কেন বুঝো না আমার জান, মানে রাজের অনেক কষ্ট হচ্ছে। অধরা ওয়াইনের বোতল হাতে নিয়ে রাজের দিকে এগিয়ে যাচ্ছে। চোখ দুটো লাল হয়ে আছে। এটা কি ওয়াইনের নেশা নাকি ভালোবাসার নেশা, এটা অধরা নিজেই জানে না। অধরা রাজের কাছে গিয়ে শার্ট খামচে ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলে। রাজের ফর্সা বুকটা উন্মুক্ত হয়ে যায়। অধরা রাজের বুকে একটা চুমু খেয়ে বলে, এই বুকে আমার থাকার কথা ছিল, কিন্তু তুমি কি করলে? মায়াকে এই বুকে জড়ালে। আমিও তোমাকে কম ভালোবাসিনি। আমাকে তোমার বউ করলে না। আমি কি দেখতে মায়ের থেকে বেশি খারাপ? ওর যা আছে আমারও তো তাই আছে। ও বাচ্চা জন্ম দিতে পারে, আমিও বাচ্চা জন্ম দিতে পারি। অধরা ওয়াইনের বোতল হাতে নিয়ে কথাগুলো বলল। অধরা এখন হয়তো নেশার ঘরে আছে। ওদিকে মায়াকে একটা রুমের মধ্যে আটকে রাখা হয়েছে। রাজ কোনো কথাই বলছে না। রাজের পাশ থেকে শুভ বলে উঠল, দোস্ত একটা কথা কি জানিস, সময় সুযোগ বারবার আসে না। স্বপ্ন সবাই দেখে, তবে স্বপ্ন বাস্তবায়ন করা আসলেই অনেক কঠিন কাজ। তুই ছোট থেকেই সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছিস। না থাক, আজকে আমি অনেক ক্লান্ত। আচ্ছা দোস্ত, আমি একটা কথা বলতো। আমরা তো ছেলের মানুষ তাই না? দেখতে তুই সুন্দর সিনেমার নায়কদের মতো। সে স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত আমি তোর সাথে থেকে দেখেছি। স্কুল কলেজের সুন্দরী সুন্দরী মেয়েরা তোর সাথে ভাব জমাতো। আমি বা আমরা কথা বলতে চাইলেও কেউ কথা বলতো না। কিন্তু কেন? ভালোবাসা আমিও দিতে জানি। তুই যখন মায়াকে স্কুলে নিয়ে যেতি, তখন আমিও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতাম তোর সাথে কলেজে যাব বলে। কিন্তু আমার সেই সৌভাগ্য কখনো হয়নি।
আচ্ছা, এটা বাদ দিলাম। এখন মায়া তো স্ত্রী। শুভ কথাগুলো বলে একটা চেয়ারে গিয়ে বসে। সিগারেটের প্যাকেট থেকে বিদেশি ব্র্যান্ডের একটা সিগারেট বের করে টানতে থাকে। এরপর রাজ বলে, শুভ, তুই এসব করেছিস? শুভ সিগারেটে লম্বা একটা টান দিয়ে ধোঁয়াগুলো উপর দিকে ছেড়ে বলে, দোস্ত, আমি করেছি, কিন্তু কেন করেছি এটা জানতে চাইবি না? আচ্ছা তুই বল। ততক্ষণ আমি সিগারেটটা শেষ করে নিই। বিদেশি ব্র্যান্ডের সিগারেট, তুই একটা দিয়ে দেখ, অনেক মজা পাবি। না, তুই তো আবার দেশি মাল খাস। আমার অনেক ইচ্ছে ছিল সুন্দর দেখে একটা প্রেম করব, তারপর তাকে আমার ঘরের বউ বানিয়ে সুন্দরভাবে সুখের সংসার সাজাবো। আমি মনে মনে রাইসাকে অনেক ভালোবাসতাম। আচ্ছা, তোর কি মনে পড়ে ইন্টার ফার্স্ট ইয়ারে যেদিন আমি আর তুই একসাথে কলেজে যাই? সেদিন প্রথম দেখায় আমি রাইসাকে ভালোবেসে ফেলি, কিন্তু আমার মনের কথা তার কাছে প্রকাশ করতে পারছিলাম না, আর তোকেও বলবো বলবো করে বলা হচ্ছিল না। একদিন তুই আমাকে কল দিয়ে বললি কি কিরে কলেজে যাবি না? আমি বলেছিলাম তুই যা, আমি একটু পরে আসছি। সেদিন আমি রাইসাকে আমার মনের কথা বলবো বলে ফুল কিনে কলেজে যাই, কিন্তু সেদিন কলেজে গিয়ে দেখি রাইসা কলেজের ক্যাম্পাসে সবার সামনে হাতে ফুল নিয়ে তোকে প্রপোজ করছে, কিন্তু সেদিন তুই তাকে ডিরেক্ট না করে দিলি। এরপর আমি রাইসাকে অনেকভাবে আমার মনের কথা জানিয়েছি, কিন্তু সে আমাকে বারবার ফিরিয়ে দেয়। সে নাকি তোকেই ভালোবাসে। রাইসা একদিন তোর বাসায় যায়, গিয়ে দেখে মায়া তোকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে রাইসা নিজেই আত্মহত্যা করে। শুভ কথাগুলো বলে স্বর্ণালীর দিকে তাকায়। রাজসহ এখানে থাকা সবাই স্বর্ণালীর দিকে তাকায়। শুভ ইশারা করলে একজনকে স্বর্ণালীর হাতের বাঁধন খুলে দেয়। অধরা যেন কিছুই বুঝতে পারছে না, মায়াকেও ছেড়ে দেয়। মায়া দৌড়ে এসে রাজকে জড়িয়ে ধরে। তখন আবারও শুভ রাজের সামনে এসে বলে, তোর সাথে মায়ের এত সুন্দর সম্পর্ক দেখে সব প্রেমিক প্রেমিকাদের হিংসা হতো। আমিও মনে মনে প্ল্যান করতে থাকি কি করে কি করব। আমার ভাবনা খুব সহজ হয়ে যায়। আমার একটা অভ্যেস আছে, বাথরুমে বসে ফোন চাপা। আমি ফোন চাপছি আরামের জায়গায় বসে, তখন একটা নাম্বার থেকে আমার কাছে মেসেজ আসছে। সেই মেসেজটাকে পাঠিয়েছিল জানিস? স্বর্ণালী চৌধুরী। আর এই স্বর্ণালী চৌধুরী হলো রাইসার বড় আপু। মাস্টার মাইন্ডটা তারই ছিল। আমি তো শুধুমাত্র তার কথা মতো কাজ করেছি। শুভ আবার টেবিল থেকে ওয়াইন ঢেলে নেয় একটা গ্লাসে, সাথে সিগারেট। তখন মায়া বলে, তাহলে আমাকে বাসা থেকে বের করা, চট্টগ্রাম নেওয়া সব কিছু তোমার সাজানো ছিল আপু? সব কিছুই আমার ছিল। আমি তোর আর রাজের দূরত্ব সৃষ্টি করি। আমি সময় খুঁজেছিলাম কখন আমি তোর সাথে গেমটা খেলবো। সেই সুযোগও এসে গেল। রাজনৈতিকভাবে সেদিন সমস্ত গাড়ি চলাচল বন্ধ ঘোষণা করলো। আমিও সেই সুযোগ কাজে লাগিয়ে একটা রিজার্ভ করলাম ঢাকা থেকে চট্টগ্রাম, আর তুই সেই গাড়িতেই উঠলি। এরপর আমি তোকে দেখে ইচ্ছে করে তোকে গাড়ি দিয়ে ধাক্কা দিই। এরপর তোকে আমার বাসায় নিয়ে যাওয়ার আমার কোম্পানির 50% তোর নামে করে দেওয়া, রাজের প্রতি তোর মনে হিংসা বিদ্বেষ সৃষ্টি করা। কিন্তু আমি আমার প্ল্যান সাকসেস করতে পারলাম না। সেদিন আমি জানতাম রাজ তোর অফিসে আসবে, তাই আমার লোক রাজের গাড়ি ব্রেক ফেল করিয়ে দেয়। কিন্তু সেদিন রাজ গাড়ি নিয়ে বের হয় না। বিষয়টা আমার কাছে আরও জটিল হয়ে দাঁড়ায়। এরপর আমি আবার প্ল্যান করতে থাকি। তখন আমার মাথায় এলো চলন্ত গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে তাকে বিদায় করে দেব। আমার কথা মতো আমার লোক অফিস সাইডে অপেক্ষা করছিল রাজ কখন তোর অফিস থেকে বের হবে। এর জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। রাজ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন আমার লোক গাড়ি দিয়ে ধাক্কা দেয়। কিন্তু কি কপাল তোর রাজের, কখনো সে বেঁচে যায়। ও আরও একটা কথা আমি বলতেই ভুলে গেছি, রাজের কোম্পানি যখন নিলামে বিক্রি হয় তখন আমার লোক দিয়ে সেটা নিয়ে নিব ভাবছিলাম, কিন্তু নিলাম ঠিকই হলো। নিলামের আগের দিন তুই ব্যাংকের সমস্ত দেনা পরিশোধ করে দিলি। আমি তোকে বিজনেস শিখালাম আর তুই আমার ওপর দিয়ে নতুন নতুন চাল চাললি। বাহ, কি বুদ্ধিমতী মেয়ে তুই! তোর বুদ্ধির তারিফ করতে হয়। রাজকে দেখতে গিয়ে তুই সেখানেই থেকে গেলি।
স্বর্ণালী এই কথাগুলো বলে মামপানির বোতল খুলে এক বোতল পানি খেয়ে নেয়। তখন মায়া রাগী লোক নিয়ে স্বর্ণালীর কাছে গিয়ে 2টা থাপ্পড় দিয়ে বলে, তোকে আমি আমার আপন বোনের মতো মনে করেছিলাম, আর তুই শেষমেশ কিনাচ্ছি। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার নষ্ট করতে তোর বুক কাঁপেনি? স্বর্ণালী ছেলেদের মতো করে হাসি দিয়ে বলে, আমিও আমার বোনটাকে বড্ড বেশি ভালোবাসতাম। বাবা মা যখন রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তখন থেকে আমি ওরে মানুষ করেছি। আমার টাকা পয়সার কোনো কমতি ছিল না, কিন্তু দেখ আমি আমার বোনকে বাঁচাতে পারিনি। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম রাজ মাহমুদকে আমি সর্বশান্ত করে দেব। এরপর আমি আমার সব কিছু বিক্রি করে চট্টগ্রামে চলে যাই। আমার সব কাজে সাকসেস হলেও বোনের প্রতিশোধ নিতে ব্যর্থ হব, কখনোই না। কথাগুলো বলেই স্বর্ণালী রাজকে গুলি করে, কিন্তু মায়া রাজের সামনে এসে দাঁড়ালে গুলিটা মায়ের ডান হাতে লাগে। রাজ মায়াকে ধরে ফেলে। পেছন থেকে একটা গুলি এসে স্বর্ণালীর বাম হাতে ছিদ্র করে বেরিয়ে যায়। তখন অভি বলে, কি কেউ ভালোবাসার মানুষকে পেতে মরিয়া হয়ে উঠেছে, আবার কেউ বোনের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে। আহা শালার, আমি একমাত্র ব্যক্তি যে কিনা 2 বছর ভালোবাসার পরেও তাকে আপন করে পেলাম না। আসলে ভালোবাসা একতরফা হয় না, আমার ভালোবাসাটাও ছিল একতরফা। আমি লন্ডনে থাকাকালীন মায়ের সাথে আমার পরিচয় হয়, একই সাথে লেখাপড়া করতাম। একদিন হুট করেই দেখি মায়ার কলেজে আসে না। আমি খোঁজ নিয়ে জানতে পারি সে দেশে চলে এসেছে। আমিও কিছুদিন পর দেশে চলে আসলাম। আসলে কলেজেও কি মায়া নামে কেউ চিনতো না, পরে সবাই সঞ্জিদা সুলতানা প্রীতি নামে চিনত। আমি পরে বুঝতে পারলাম ওর ডাকনাম মায়া, ওর পুরো নাম সঞ্জিদা সুলতানা প্রীতি। এবার অভি থামে, পাশে একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে। অভি আরো কিছু বলার আগেই রাজ বলল, বিধাতা যাকে যার জন্য সৃষ্টি করেছে সে তারই হবে। উপরওয়ালা না চাইলে কেউ কারো নয়, এটা সূর্যের আলোর মতো সত্যি। আমি চাইলেই তোদের এখানে মেরে ফেলতে পারি, কিন্তু আমি তা করব না। অভি, শুভ, অধরা, তোরা আমাকে যেতে দে। মায়ের অনেক কষ্ট হচ্ছে, ওকে হসপিটাল নিয়ে যেতে হবে। রাজ মায়ের পাশে গিয়ে বসে। স্বর্ণালী উঠে মায়ের কিছুটা দূরে বসে বলতে থাকে, আমি ছোট থেকেই অহংকার নিয়ে বড় হয়েছি। আমি আমার কোনো জিনিসের ওপর কেউ ভাগ বসাক এটা আমি চাইনি। ছোট থেকেই রাজ দেখতে অনেক সুন্দর ছিল। যে মেয়ে রাজকে দেখবে সে একেবারে হলেও রাজের প্রতি দুর্বল হবে। আমার বোন রাইসাও দুর্বল ছিল রাজের প্রতি। আমি খেলাটা সুন্দরভাবে সাজালেও সুন্দর করে পরিচালনা করতে ব্যর্থ হয়েছি। তুই জিতে গিয়েছিস মায়া, আর আমি হেরে গেছি। স্বর্ণালী নিজের মাথায় নিজে একটা গুলি করে। স্বর্ণালী ফ্লোরে পড়ে যায়। অধরা এতটা সময় নেশায় মত্ত থাকলেও গুলির শব্দে নেশার জগৎ থেকে বেরিয়ে আসে। অধরা মায়ার দিকে গুলি ছুটতে গেলে পাশ থেকে অভি অধরার বুকে 2টা গুলি করে। শুভ উঠে রাজকে একটা গুলি করে। রাজ একটু সাইড হয়ে গেলে গুলিটা অভির কপালে গিয়ে লাগে। অভির সাথে সাথেই পড়ে যায়। পেছন থেকে অধরা পড়ে থাকা অবস্থায় শুভর দিকে গুলি ছুড়লে গুলিটা গিয়ে শুভর বুকে গিয়ে লাগে। তখন আমটা আমটা করে অধরা বলে, রাজ, তুমি মায়াকে হসপিটালে নিয়ে যাও, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য অন্ধ হয়ে গিয়েছিলাম। মায়াকে আর কষ্ট দিও না রাজ। এরপর রাজ মায়াকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর অপারেশন করে মায়ের হাত থেকে গুলিটা বের করে দেয়। 2 দিন পর মায়াকে বাসায় নিয়ে যায়। রাত্রি দৌড়ে এসে মায়াকে জড়িয়ে ধরে বলে, আম্মু আপু, আজকে থেকে তোমরা আল তোতাও দাবে না, আল অপিতেও দাঁতে দেব না। আমি দল হয়ে অপিত দেখবো। এইটুকু মেয়ের পাকনা পাকনা কথা শুনে সবাই হেসে দেয়। রাজ রাত্রিকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে বলে, আচ্ছা আম্মু, আর কোথাও যাব না। এরপর রাজ মায়াকে নিয়ে রুমে চলে যায়। 2 বছর পর, আব্বু, আমার একটা বাইর লাগবে, আমি বাইরের তাতে তেলবো। রাত্রির কথায় মায়া এবং রাজ রাত্রির দিকে তাকিয়ে মুচকে এসে বলল, আচ্ছা আম্মু, তোমার ভাইয়া এনে দেবো। আহা তিমোদা, আমার ভাই আসবে। রাজ মায়ের দিকে তাকিয়ে আছে। রাত্রি চলে গেছে ও দাদুর কাছে। রাজ মায়ের দিকে এগিয়ে যেতে থাকে আর বলে, আমার মায়াবতী, চলো আমরা আমাদের কাজে লেগে যাই। আরে আরে কি করো, আগে তোমার পাঠক পাঠিকাদের যেতে বলো, না হলে তো আমার অনেক লজ্জা করবে।
ও তাই তো। আচ্ছা একটু ওয়েট করো, আমি ওদের বুঝিয়ে বলে আসি। কি পাঠক পাঠিকা, এখনো কি দেখেন? আবার আপনাদের সাথে দেখা হবে মাইন্ড কিলার গল্প নিয়ে। আর আগেই বলে রাখি, মাইন্ড কিলার গল্পে একদম ভিন্ন কিছু থাকছে, প্রতিটা ক্যারেক্টারই আছে রহস্য। সো আবার দেখা হবে নতুন গল্পে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।